নমস্কার, আমি রাজপ্রতাপ বসু। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। রাজপ্রতাপের ঠেকের সকল শ্রোতাবৃন্দকে জানাই 2025 শ্যামা পূজার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 18 অক্টোবর 2025। আমাদের চ্যানেলে নরকের চাবি নামক একটি গল্প আসার কথা ছিল, কিন্তু কিছু জরুরিকালীন যান্ত্রিক ত্রুটির কারণে অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি গল্পটি আমরা আজ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে অবশ্যই গল্পটি আসবে আগত 23 অক্টোবর রাত ঠিক 9টার সময়, অর্থাৎ ভাই ফোঁটার দিন রাত্রিবেলা। আমরা এই গল্পটি রেখেছিলাম একটি বিশেষ দিনকে উদযাপন করার জন্য, অর্থাৎ ভূত চতুর্দশীকে উদযাপন করার জন্য। আশা করি আপনাদের সকলকে সাথে পাব। আপনারা আমাদের এই যান্ত্রিক ত্রুটির অসুবিধাটিকে বুঝবেন। তবে আজকের দিনটা তো একেবারে ফাঁকা রাখলে চলে না, সেজন্যেই আমার লেখা বিশেষ দুটি তারানাথ তান্ত্রিকের গল্প আজ আপনাদের সামনে তুলে ধরছি। যারা যারা রাজপ্রতাপের ঠেকের নতুন শ্রোতা, তাদের আশা করি গল্প দুটি খুব সুন্দর লাগবে। তাছাড়া নতুন করে পুরনো স্মৃতি উদ্ভাবন করার মজাই আলাদা। এই কথাটি বলার কারণ, একবার স্মৃতিগুলিকে তরতাজা করে নিলে আগত প্রজেক্ট পাসিং শো সিজন 7 শুনতে আপনাদের অসুবিধা হবে না। যেহেতু প্রজেক্ট পাসিং শোর প্রতিটি সিজন একটির সঙ্গে অন্যটি পরোক্ষভাবে যুক্ত, সেহেতু এই গল্পগুলি একবার শুনে নিন এবং ফিরিয়ে আনুন সেই পুরনো তরতাজা দিনের স্মৃতিগুলো। আরও একবার জানিয়ে রাখছি, আজ 18 অক্টোবর যে গল্পটি আসার কথা ছিল, অর্থাৎ নরকের চাবি, গল্পটি আসছে 23 তারিখ ভাই ফোঁটার দিন ঠিক রাত 9টায়, শুধুমাত্র রাজপ্রতাপের ঠেকে। সঙ্গে থাকুন, সুস্থভাবে এবং নিরাপদভাবে শ্যামা পূজা উপভোগ করুন, এই আশাই রাখব। শুরু করছি আজকের গল্প। আজ সকালে আমার অফিসের অ্যাড্রেসে একটা চিঠি পেয়েছি। চিঠিটা পাঠিয়েছে কিশোরী। ও লিখেছে, প্রিয় বিভূতি, প্রথমেই বলে রাখি এটি একটি জরুরিকালীন চিঠি। শেষ 2 সপ্তাহ ধরে তারানাথের শরীর একেবারেই ভালো নয়। আমি প্রতিদিনই সন্ধ্যায় একবার করে যাচ্ছি ওনাকে দেখতে। ওষুধপাতি যা লাগে সবই এনেছি, কিন্তু আমার মনে হয় আমরা দুজন একসঙ্গে তার কাছে গেলে উনি একটু মানসিক বল পাবেন। তারানাথ তো বলেছিল নিজের মানুষ পাশে থাকলে যে কোনো অতিমারিও ঠিক হয়ে যেতে পারে। তাই তোমার কাছে এটা আমার অনুরোধ, 2 দিনের ছুটি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একবার চলে এসো। আমি তোমার অপেক্ষায় থাকব। ইতি কিশোরী সেন। চিঠিটা পড়ে আমার মন চঞ্চল হয়ে উঠল। এর আগেও একবার এমন চিঠি মারফত পৌঁছে এক বিরাট কাহিনীর সম্মুখীন হয়েছিলাম, যে কাহিনী আপনাদের এর আগেই শুনিয়েছি। তারানাথের অসুস্থতা ব্যাপারটা মেনে নিতেও মনে কষ্ট হয়, কারণ তার গল্প শুনতে শুনতে এমন অনুভূতি অনেকবার হয়েছে যে তারানাথ তান্ত্রিক হয়তো স্বাভাবিক কোনো ব্যক্তি নয়। এমনকি এটা বললেও ভুল হবে না, বিচার বুদ্ধির বিপরীতে গিয়ে কখনো কখনো এটাও মনে হয়েছে সে হয়তো অবিনশ্বর। আমি সেদিনই সার্ভেয়ারের সাথে কথা বলে টানা 4 দিনের ছুটি জোগাড় করলাম। কলকাতায় পৌঁছে এক মুহূর্ত অপেক্ষা করিনি, সোজা কিশোরীর মেসের সামনে গিয়ে তাকে ডেকে পাঠালাম। কিশোরী ব্যস্ত হয়ে বেরিয়ে এলো। বলল, ভায়া, তুমি এসে আমার মান রাখলে। কাল সন্ধ্যায় আমি তারানাথকে দেখতে গিয়েছিলাম, তখনই বলে এসেছি যে ঠাকুরমশাই পরের দিন বিভূতিকে নিয়ে আসবো। যাক, তুমি একটু দাঁড়াও, আমি ধুতিটা বদলে নিই। বলে কিশোরী আবার দ্রুত পায়ে ভেতরে চলে গেল। মিনিট 5 মধ্যে ও তৈরি হয়ে এলে আমরা বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। তারানাথের বাড়ির উঠোনে পড়ে থাকা শুকনো পাতা ও মোটা ধুলোর আস্তরণই গৃহস্বামীর অসুস্থতার পরিমাণের জানান দেয়, কারণ এ যাবৎ তার বাড়ির অবস্থা আমি এমন দেখিনি। উঠোন পেরিয়ে ঘরের সামনে গিয়ে দাঁড়াতে দেখি তারানাথ একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। আমাদের পায়ের শব্দে দরজার দিকে ফিরল সে। অসুস্থ গলায় বলল, তোমরা দুজন এসেছো? তবে এসো, ভেতরে এসো। আমরা ভেতরে এলাম।
আমি তারানাথের পাশে বসে প্রশ্ন করলাম, কি হয়েছে ঠাকুরমশাই? আপনার হঠাৎ এমন অবস্থা হলো কি করে? তারানাথ চুপ করে আমার দিকে চেয়ে রইল, কোনো উত্তর দিল না। কিশোরী একটা চেয়ার টেনে নিয়ে বসল। আমি আবার প্রশ্ন করলাম, কি হয়েছে ঠাকুরমশাই? শরীরটা কি খুব অসুস্থ লাগছে আপনার? এবার যা দেখলাম তা আরো বিস্মিত করলো আমাদের। আমার প্রশ্নের সাথে সাথেই তারানাথের চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ল অক্লেশে। উনি ব্যস্ত হাতে তা মুছে নিয়ে একটু উঠে বসার চেষ্টা করতেই কিশোরী বলল, ওঠার দরকার নেই ঠাকুরমশাই, এভাবে আপনাকে আর দেখতে পারছি না। যদি একান্তই নিজের মনে করেন তাহলে কিছু হয়ে থাকলে বলুন। তারানাথ পিঠের নিচে মাথার বালিশটা হেলান দিয়ে উঠে বসল। তারপর বলল, প্রথমেই তোমাকে কৃতজ্ঞতা জানাই কিশোরী, কারণ তুমি কথা অনুযায়ী আজ বিভূতিকে নিয়ে আমার কাছে এসেছো। তোমাদের দুটিকে একসাথে দেখলেও মনে একটা বল পাই। বয়সের ঘেরাটোপে এমনভাবে বিধ্বস্ত হয়েছি যে শারীরিক শক্তির সাথে মনের জোরটাও সেদিনের পর থেকে একেবারে চলে গেছে। তারানাথের গলাটা আবার একটু কাঁপল। বললাম, কোন দিনের কথা বলছেন ঠাকুরমশাই? কি হয়েছে আসলে একটু খুলে বলবেন? তারানাথ মাথা নেড়ে বলল, বলবো, তোমাদেরই অপেক্ষা করছিলাম। ঠিক ভুলের অনেক দর কষাকষির পর সিদ্ধান্ত নিলাম এই ঘটনা না বললে আমার মনের বাস্তবিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। আর সত্যি কথা বলতে ওষুধপাতি খেয়ে বেঁচে থাকার থেকে না থাকাটাই আমার কাছে শ্রেয়। এ আমার ধাতে সয় না। কিশোরী ভ্রুকুটি করে বলল, না থাকাটাই শ্রেয় বলতে? আপনার দেখানো পথে বৈতরণী পার করব আগে, তারপর হবে আপনার ছুটি। ভাবলেন কি করে আমরা থাকতে এখনই আপনাকে কোথাও যেতে দেব? তারানাথ শান্ত দৃষ্টিতে কিশোরীর দিকে তাকিয়ে বলল, কিশোরী, বেশি দিন এই জগতে থাকাটাও একটা পাপের মধ্যে পড়ে, মনে রেখো। কথাটা কেন বললাম তার বিশ্লেষণ তোমাদের পরে করব। তবে এখন যে কথাগুলি বলবো তা ভালোভাবে শুনে একটা সিদ্ধান্তে তোমাদের আসতে হবে। আমরা দুজনই মাথা নেড়ে সম্মতি জানালাম। তারানাথ একটা দীর্ঘ প্রশ্বাস ছেড়ে বলতে আরম্ভ করল, মাসখানেক আগে আমি একবার আমার দেশের বাড়ি রামজয়পুরে গিয়েছিলাম জমি জমা কেন্দ্রিক কিছু কাজে। তোমরা তো জানোই ওখানে আমার বেশ খানিকটা পৈতৃক সম্পত্তি অবশিষ্ট রয়েছে। রাজনৈতিক হাঙ্গামায় সেটাও প্রায় হারানোর জোগাড়। আমার বন্ধু বীরজাভূষণ আমার কাছে এসে জানায় যে একবার দলিল দস্তাবেজ নিয়ে গ্রামের মোড়লের সাথে যেন আমি কথা বলে আসি। তো আমি যেতেই কিনা জানি না এমন কোনো অসঙ্গতি মোড়লের কথায় পেলাম না যাতে আমার দুশ্চিন্তা বাড়তে পারে। বুঝতেই পারছো, এতদিন পরে গ্রামে ফিরেছি, চট করে তো চলে আসতেও মন চাইল না। কিন্তু সে যে এখনো আমার সঙ্গী হয়ে ছায়ার মতো আমায় অনুসরণ করে চলেছে এবং এই যাত্রা যে অনুষ্ঠিত হয়েছে তার ইচ্ছেতেই, সেটা এই ঘটনার পরেই আমি নিশ্চিত হয়েছি। তারানাথের কথায় আমরা দুজনই বিস্মিত হলাম। কিশোরী বলল, কার ইচ্ছের কথা বলছেন ঠাকুরমশাই? তারানাথ বলতে থাকলো, বাড়িতে এক রাত কাটিয়ে পরদিন সকালবেলায় মনে হলো একবার গ্রামটা ঘুরে দেখে আসি। আমার শৈশবের কত অপার্থিব মুহূর্তই না লেগে আছে এই গ্রামের মাটিতে। এইসব ভাবতে ভাবতে গিয়ে পৌঁছলাম ওই কৈখালির মাঠে। বৃক্ষের বয়স নির্ধারণ করা শক্ত, তবে ভাবতেই পারিনি মাঠের শেষ প্রান্তের ওই বটগাছটা এখনো একই রকম ভাবে ক্লান্ত পরিশ্রান্ত মানুষদের ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। এক পা দুপা করে সেদিক এগিয়ে গেলাম আমি। দূর থেকেই দেখছিলাম তিনটি মানুষ গাছের তলায় আছে। পৌঁছে দেখি 1 বছর 40-এর ভদ্রলোককে তার সমবয়সী দুজন পিঠে হাত বুলিয়ে বুলিয়ে কিছু বোঝাচ্ছে। নির্দিষ্ট ব্যক্তিটি মাথা নিচু করে বসেছিল, মুখ তুলে কিছু বলতে যাচ্ছিলেন বাকি দুজনকে। এমন সময় আমার দিকে তার চোখ পড়ল। দেখলাম মুহূর্তেই তার চোখ জল জল করে উঠল।
সম্বোধনের স্বরে বলল, এটা চক্রবর্তী কাকাবাবু না? বাকি দুজন তার কথা শুনে আমার দিকে তাকালেন। তাদের চোখেও যেন একটা তৃপ্তির জ্যোতি ফুটল আমায় দেখে। ওদের মধ্যে একজন এসে আমায় প্রণাম করে বলল, কাকাবাবু, আমি রতন বানুচ্ছে। আপনাকে এখানে এমন সময় পাবো এটা আমরা কোনো মতেই আশা করিনি। এমনকি আপনার কথা যদি সত্যি আগে মাথায় আসতো, আমরা এক মুহূর্ত অপেক্ষা করতাম না। ওদের কথার আদি বা অন্ত কিছুই বুঝতে না পেরে বললাম, কেন বলো তো, কি হয়েছে? বলে আমি একটু এগিয়ে গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। মাঝের ছেলেটি বলল, কাকাবাবু, আমি বলরাম ঘোষের নাতি জীবন। তোমাকে বিস্তারিত ব্যাপারটা আগে বলি। আমি এই বছর 5 হলেও বিয়ে করেছি। আমার স্ত্রী এখন 6 মাসের গর্ভবতী। আমি 10 আগে এক কৃষ্ণবর্ণ পাগলাটি গোছের লোক আমার বাড়িতে এসে আশ্রয় নেয়। রাতের বেলা তাকে খাবার দিতে গিয়ে তার মুখে এক আশ্চর্যজনক ঘটনা শুনলাম। আমায় তার পাশে বসিয়ে বললে, দেখো জীবন, আমার কথাকে যদি একটু গুরুত্ব দিয়ে শোনো, তবে তোমায় এই সংবাদ জানাবো, নইলে অদৃষ্টের লিখন অনুযায়ী যা ঘটার তা তো ঘটবেই। এমন কথা শোনার পর মন কি আর স্থির থাকতে পারে? বললাম, আমি কি বলতে চাইছেন বলুন, কি হয়েছে? তোমার স্ত্রী গ্রহণকালে গর্ভবতী অবস্থায় বাড়ির প্রাঙ্গণে বিচরণ করেছে, যা একেবারেই এই সময় মঙ্গল নয়। বাড়ির এক গুরুজন এই ব্যাপারে তাকে সাবধান করলেও সে মানেনি নিষেধ। মনে রেখো, শুক্রের দশা পড়েছে তোমার স্ত্রীর উপর। সে কখনোই একটি জীবিত সন্তানকে জন্ম দিতে পারবে না, আর জীবনে শুক্রাচার্য যেমন শনির দেবতা, ঠিক তেমনি উনি একজন অসুর অধিপতি। ভূত পিশাচ হাকিনী যোগিনী তার আশ্রয় নিরাপদ থাকে। মহাবিপর্যয় ডেকে এনেছে তোমার স্ত্রী এই বংশের জন্য। বলতে খারাপ লাগলেও এই কুলের বিস্তার আর কখনোই সম্ভব নয়। কথাগুলি শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মাথায় বজ্রাঘাতের প্রমাণ উদ্দীপনা অনুভব করলাম কাকাবাবু। মানুষটার কথার স্পষ্টতা তার পরিচয়কে বদলে দিল নিমেষে। হাত জোর করে বললাম, তাহলে কি কোনো উপায় নেই আর? ঈশ্বরের কাছে প্রায়শ্চিত্তে পুষ্পাঞ্জলি দেওয়া যায় না? লোকটি চোখ বুজে মাথা নেড়ে বললে, উপায় একটাই আছে। খুব শীঘ্রই আসবে একজন যার হাত ধরে এই বংশকে পরিত্রাণ দেওয়া সম্ভব। সে স্বাভাবিক একজন মানুষ হলেও তার দৈব ক্ষমতা ও প্রাপ্ত জ্ঞানের পরিধি বিস্তর। বহু গুণী মানুষের আশীর্বাদ প্রাপ্ত সেই অবতার। এই কথা বলে উনি আমায় আরো বিভ্রান্তিতে ফেলে দিলেন। আপনি বলুন, কোথায় পাবো আমি এমন মানুষ? কাকাবাবু, আপনি তো শুনেছি তন্ত্র মন্ত্র নিয়ে স্বল্প বিস্তর চর্চা করেন। আমার আপনার কাছে একটাই অনুরোধ, একটিবার আমার সাথে আমার বাড়িতে চলুন। ওই ব্যক্তি এখনো রয়েছে সেখানে। উনি কি বলতে চাইছেন আশা করি আপনি তার পরিভাষা এক বাক্যে বুঝতে পারবেন। কথাগুলো শুনে আমি বিস্মিত হলাম। উক্ত বর্ণনার সাথে আমার অতীতের মিল আছে অনেকটাই। শুধু অবতার কথাটায় আমার সাথে মিল পাইনি আমি, কারণ যাকে তাকে তো আর অবতার বলে সম্বোধন করা যায় না। তবুও সিদ্ধান্ত নিলাম আমি জীবনের সাথে তার বাড়িতে যাব। আজ আর হোক, নিজের গ্রামের ছেলের এমন একটা বিপদের প্রস্তাব কানে এলে মনের ভেতরে বেদনা আর উদ্বেগ হওয়াটা খুবই স্বাভাবিক। ওদের 3 জনের চোখেই একটা ভরসার প্রতিচ্ছবি পরিষ্কারভাবে ফুটে উঠেছে দেখে আমি আর এক মুহূর্তেও তাদের দুশ্চিন্তায় রাখলাম না। বললাম, আচ্ছা বেশ, চলো আমি তোমাদের সাথে যাব। ব্যাপার যেটুকু বুঝলাম, সত্যিই তোমার স্ত্রী এক অমার্জিত ভুল করে ফেলেছে। জানি না এর থেকে পরিত্রাণ কিভাবে সম্ভব। চলো দেখি। কৈখালির মাঠ পেরিয়ে দক্ষিণ দিক বরাবর হাঁটলে দেখা যায় দিগন্ত বিস্তৃত চাষের জমি। এবার গিয়ে দেখলাম সেই জমির উপরে একটি ফাঁকা স্থানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে একটা দোমহলা জমিদার বাড়ি।
জমিদার বাড়ি বললাম কারণ সেকালের জমিদার বাড়িগুলোর কিছু জিনিসের সাদৃশ্য ছিল চোখে লাগার মতো। যেমন প্রধান ফটকের দুপাশে দুটি পাথরের সিংহ তো থাকতই, তার সঙ্গে প্রাঙ্গণের ঠিক মাঝখানে থাকতো একটা ক্ষুদ্র জলাশয়কে কেন্দ্র করে ছোট্ট ফোয়ারা। এই দ্বিতীয় জিনিসটা সত্যি সেকালে অবাক করার মতো এক আবিষ্কার ছিল। এখন তো কত ধরনের ঝর্ণা বা ফোয়ারা হামেশায় দেখা যায়। বাড়িটা দূর থেকে দেখে চক্ষু প্রেমে পড়ে গেলেও ফটকের ভেতরে প্রবেশ করতেই একটা তীব্র বিকর্ষণ অনুভব করলাম। মন দিয়ে শোনো যা যা বলছি। এ কিন্তু বেশি আগের কথা নয়, মাত্র কয়েকদিন পূর্বের কথাই বলছি তোমাদের। দৃষ্টি সজাগ রেখে জীবনকে অনুসরণ করে অন্দরমহলের সামনে গিয়ে দাঁড়ালাম। জীবন বললে, কাকাবাবু, উনি বাড়ির পেছনে গোয়াল ঘরে আছেন। অনেক অনুরোধ সত্ত্বেও গৃহ প্রবেশ করেন। আসুন, আমার সাথে আসুন। আমি তাকে অনুসরণ করলাম। গোয়াল ঘরে পৌঁছে যাকে দেখলাম তাকে দেখার পর আমার ব্রহ্ম মস্তিষ্কে দারুণ বেদনা বোধ করলাম। এই মানুষটি আমার চেনা, এবং শুধু চেনা নয়, তার সাথে পরিচয়ের প্রতিটা মুহূর্ত আমার পুঙ্খানুপুঙ্খভাবে মগজস্থ। দারুণ কৌতূহলে কিশোরী প্রশ্ন করল, কে ঠাকুরমশাই? আমার বাল্যকালে কৈখালির মাঠে দেখা সেই বিচিত্র পুরুষ, সেই বরাহ পালক, অর্থাৎ স্বয়ং কাল ভৈরব যে ব্যক্তির ভেতরে বিরাজ করেছিলেন। অজান্তেই আমার হাত ললাট স্পর্শ করল তার সামনে। জীবন অবাক হয়ে চেয়ে রইল আমার দিকে। সামনের মানুষটি পুরো ব্যাপারটাকে নিছক ভ্রান্তিতে প্রমাণ করার চেষ্টা করে বলল, আরে আরে, প্রণাম করছো কাকে? এদিকে এসে বসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। আমার অপেক্ষাতেই ছিলেন বলতে? ওরে পাগল, আমি তো নিজে হাতে সব করতে পারিনি। দরকার হয় একজন উপযুক্ত মাধ্যমকে। তুই তো এই গ্রামেরই ছেলে, এবং একজন সফল তান্ত্রিক না হলেও তুই একজন ভালো মানুষ। হ্যাঁ, আচ্ছা, তোরা দুজন এদিকে এসে বসতো, তারপর সবটা বলছি। আমি সত্যি অবাক হলাম ওনার কথা শুনে। এমনভাবে অভিনয়ের সুরে সমস্তটা বললেন যে জীবন কেন, আমারও একটা কৌতূহল সৃষ্টি হলো তার প্রতি। আমিও জীবন তার পাশে গিয়ে দুটি আলাদা ইটের উপরে বসলাম। উনি বললেন, জীবনের অনাগত সন্তানটি বিপদগ্রস্ত। হয়তো ভূমিষ্ঠ হওয়ার আগেই সে মাতৃগর্ভে প্রাণ হারাবে। তবে এতে কিন্তু তার কোনো পাপ নেই। যে গর্ভের বর্তমান ভ্রূণ, সেই গর্ভধারিণী এই ভবিষ্যতের জন্য দায়ী। তুমি যদি একটু উপকার করো তবে হয়তো গৃহমাতাও তার সন্তানকে পাপ মুক্ত প্রদান করে যেতে পারে। যদিও শুক্রাচার্যের রোষানলে সবকিছুই মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যাওয়া সম্ভব, তবু আমার বিশ্বাস ওই শুক্রের কৃপা দৃষ্টিকে অতি সহজেই লভ্য করা যেতে পারে। বেশি কিছু নয়, আমার কথা অনুযায়ী প্রতিটি পদক্ষেপ মেনে যদি আরাধনা করা যায় তবে আমি নিশ্চিত পরিত্রাণ দেখতে পারছি অদূর ভবিষ্যতে। কাপা কাপা গলায় বললাম, বাবা, আমি এই কার্য আপ্রাণে নিজের হাতে করতে চাই, কিন্তু আমি কি পারবো? মানে, বহুকাল আধ্যাত্মিক জীবন ত্যাগ করে বৈষয়িক জীবনের সঙ্গী হয়েছি। বাবা, এখনো কি আমার মধ্যে সেই পূর্ণ পবিত্রতা বিরাজমান? আমার কথা শুনে লোকটি ঈষৎ হাসল, তারপর বলল, শরীর আধ্যাত্মিকতা ছাড়লেও তোমার মন তো আর নাস্তিক হয়ে ওঠেনি। মনে রেখো, সব ব্রাহ্মণের হাতে ভগবান প্রসাদ গ্রহণ করে না। মানুষের বাস্তুতান্ত্রিক হিসেবে নিকে সব উপরে চলেছে, তাও একদম নিখুঁতভাবে। তার কথার মধ্যে একটা দৃঢ় প্রত্যয় লক্ষ্য করলাম, যেন এই প্রতিটা জিনিস তার চোখের সামনে ঘটেছে বহুবার।
যেন প্রতিটা কথার নিশ্চিত প্রমাণ বহন করছে সে। আর করবে নাই বা কেন, কালভৈরব তো মহাদেবেরই আর এক রূপ। কিন্তু আজ তাকে দেখে বা তার কথা শুনে আমার কেন সেই অনুভূতিটা আসছে না যেটা প্রথমবার জেগেছিল তার পরিচয় জেনে। সে কি আমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে অনবরত? হয়তো তাই। আমি বললাম, বাবা, আপনি যা করতে বলবেন আমি করব। আপনি শুধু নবজাতকের সুষ্ঠু ভূমিষ্ঠতাতে আশীর্বাদের দৃষ্টি বিরাজিত রাখুন। আমার কথা শুনে উনি যে আশ্বস্ত হলেন সেটা ওনার চোখের অভিব্যক্তি দেখেই বুঝলাম। উনি উঠে দাঁড়িয়ে বললেন, জীবন, আজকে সন্ধ্যাকালীন পুজোটা আমি দেব তোমার বাড়িতে। শীঘ্রই গিয়ে তুমি তোমার স্ত্রীকে ব্যাপারটা জানিয়ে দেবে এবং বলবে সেও যেন আজ আমার সাথে পুজোয় বসে। তুমি আমার সাথে থাকবে তারানাথ। আমরা তিনজন বাড়ির সামনে এলাম। মন্দিরটা বাড়ির উত্তর প্রান্তে পাঁচিল লাগোয়া দেওয়ালের সাথে অবস্থিত। জীবন বাড়ির ভেতরে চলে গেল, আমরা দুজন মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এতক্ষণ পরে পাওয়া এই সুযোগ আমি কোনো মতেই হারাতে চাইছিলাম না। প্রশ্ন করলাম, বাবা, আপনি তো নিজেই পারেন এগুলো করতে, খামোখা আমায় ডাকা কেন? অদৃষ্টের বিপরীতে যেতে হলে মনের মধ্যে দুঃখ বা বিষাদের স্থান থাকতে হয়। তারানাথ সেটা আমার নেই। এর জন্যই আমি মন খারাপ দিয়ে গেছিলাম তোমায়। যে মন খারাপের বলেই তুমি ছুটেছ নিরন্তর পথ। এই বাড়ির অবস্থানের কারণ ওই ভয়ানক নাস্তিকতার ফলাফল ভোগ করতে পারে সমগ্র রামজয়পুরবাসী। মনে রেখো তারানাথ, সন্তান সম্ভবা মেয়েদের উপরে সদা বিরাজমান থাকে নারায়ণ। আর এই শুক্রাচার্যের সব থেকে বড় শত্রু হল দেবলোকে একমাত্র সেই গ্রহণ না মানা নারীর সন্তান শুধু শুধুই কি বিকলাঙ্গ হয়? কথাগুলো ছেঁড়া ছেঁড়া ভাবে বললেও মর্ম বুঝে নিতে কিছুমাত্র অসুবিধে হলো না আমার। এটুকু বুঝতে পারলাম অক্লেশেই আমার উপরে এত বড় দায়িত্ব উনি দেননি। নিশ্চয়ই এই তারানাথ তান্ত্রিকের মধ্যে কিছু একটা উনি খুঁজে পেয়েছেন। কিশোরী পাশে ঢেকে রাখা গ্লাসটা বাড়িয়ে ধরল তারানাথের দিকে। এক মুহূর্ত বিলম্ব না করে তারানাথ পুরো জলটা খেয়ে নিল এক ঢোকে। একটা তৃপ্তিমূলক শব্দ করে বলল, আহ। আমাকে মন্দিরের বারান্দায় বসতে বলে মহাপুরুষ স্নান করতে গেলেন। আমি আনমনেই মন্দিরের বারান্দায় বসে বাড়ির ছাদের দিকে তাকালাম। দেখি ওখানে গোটা তিনে কাক বসে মুখে কি একটা নিয়ে টানাটানি করছে। বাড়ির ছাদে কাক বসা মোটেই শুভ সংকেত নয়। আমি স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম। এমন সময় যে বস্তুটা নিয়ে ওরা টানাটানি করছিল সেটা উপর থেকে বাড়ির উঠোনে পড়ল। এবার আমি সেদিকে এগিয়ে গেলাম। নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখি একটা পচা মাছের মাথা উঠোনে পড়ে কয়েক খণ্ড হয়ে গেছে। ওইটুকু জিনিসের বিশ্রী পচা গন্ধে দাঁড়িয়ে থাকার উপায় নেই। ঘটনার অলৌকিকতা আরো বাড়ল যখন ওই কাক তিনটে আমায় তোয়াক্কা না করেই তীরের গতিতে আমার সামনের থেকে ওই পচা টুকরোগুলো ঠোঁটে বাঁধিয়ে নিয়ে আবার চলে গেল। আমি খানিক পিছিয়ে এলাম। ঠিক তখনই জীবন ঘর থেকে বেরিয়ে এসে বলল, কাকাবাবু, দেখেছেন মানসিক বিকৃতি কতটা হয়েছে? আপনি এখানেই দাঁড়িয়ে আছেন আর জীবন, তুমি ব্যস্ত হবে না, এসো মন্দির চত্বরে এসো, তোমার সাথে বিশেষ কথা আছে। আমি কাকের ঘটনাটা আর উল্লেখ না করে বললাম, আচ্ছা জীবন, তোমার বিয়ে হয়েছে কোন গ্রামে? কাকাবাবু, আমার শ্বশুর বাড়ি ময়না চাঁদা। পরিবারে কে কে আছে বৌমার? পরিবারের লোক বলতে তেমন কেউই ছিল না। ওর মামা বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমাদের বাড়িতে। আমি শুনেছি বিয়ের আগে ওই গ্রামে ও একাই থাকতো।
আমার বাবা ছিলেন খুব জনদরদি মানুষ। প্রস্তাবটি আসার পর আর অপেক্ষা করেন। আমিও আপত্তি করিনি, কারণ বাবার উপরে কথা বলতে শিখিনি ছোট থেকে। তাছাড়া এমন সময় ওই কৃষ্ণবর্ণ ব্যক্তি এসে হাজির হলেন। বললেন, যাও জীবন, বৌমাকে নিয়ে এসো, সূর্যাস্তের সময় হলো বলে। জীবন নির্দেশ অনুযায়ী ব্যস্ত হয়ে বাড়ির ভেতরে চলে গেল। আমি বললাম, বাবা, জীবনের স্ত্রী কি অমঙ্গলা? মানে আমি বলতে চাইছি। তুমি ঠিকই ধরেছ। অমঙ্গলা না হলে গ্রহণের প্রভাব জানা সত্ত্বেও কেউ নিজের নবাগত শিশুর উপরে এত বড় ঝুঁকি কি নিতে পারে? তারানাথ, এই স্থানে আমি থাকতে পারবো না। আজ পুজো শেষে আমি বিদায় নেব এই অঞ্চল থেকে। তুমি মন দিয়ে শুনে নাও তোমায় কি করতে হবে। রামজয়পুর শ্মশান পেরিয়ে পূর্ব দিকে যে জঙ্গলাকীর্ণ জায়গা আছে, ওই স্থানটি এই কর্মের জন্য অনুকূল। তুমি কাল সন্ধ্যায় ওই জঙ্গল পেরিয়ে নদীর তীরে একটি জায়গা পরিষ্কার করে প্রথমে এক ডুবে পূর্বমুখী হয়ে স্নান করে নেবে। আমি তোমায় আজ একটা পঞ্চগব্য তৈরি করে দিয়ে যাই। শুক্রাচার্যকে তুষ্ট করা বড়ই কঠিন কার্য তারানাথ। অন্যথায় এই ভূগুপুত্র শুক্রাচার্য সমস্ত রামজয়পুরকে ভস্মীভূত করে দিতে পারে। তোমার প্রধান কাজ হবে তাকে আহ্বান করে এই গ্রাম ও জীবনগিন্নির তরফ থেকে তার চরণে বলির রক্ত সমর্পণ করা। পশুর প্রতি রক্ত ছাড়া বিদায় নেবেন না। এবং মনে রেখো, যখন সে রক্ত পানে মত্ত থাকবে, তুমি আমার দিয়ে যাওয়া পঞ্চগব্য আহুতি দেবে ধনী আগুনে। পরিবেশ উত্তাল হবে, প্রকৃতি বিপর্যস্ত হবে, কিন্তু তারা না, তোমায় ভয় পেলে চলবে না। মনে রাখবে, আমি তোমার সাথে সর্বদা থাকব। এতক্ষণে আমার ভয় হলো। তার মানে এরপরে যা করার আমায় একা করতে হবে। ঠিক তখনই আমার মনের অস্থির ভাবটাকে আরো বাড়িয়ে দিল জীবনের রাগান্বিত গলার স্বর। যাবেন কেন? হ্যাঁ, তোমাকে যেতেই হবে। দেখো নিশি, আমি তোমাকে কিছু বলিনি এতদিন। চলো। জীবনকে বলে এসো এই মুহূর্তে জোর করাটা ঠিক হবে না। আমি ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। তার স্ত্রী যদি এখন না আসতে চায় তবে থাক। আমি নির্দেশ অনুযায়ী দ্রুত চৌকাঠ পেরিয়ে উচ্চস্বরে হাঁক দিলাম জীবনকে। জীবন, জীবন, চলে এসো। বৌমা না এলেও হবে, এখন তুমি চলে এসো। জীবন খুবই বাধ্য ছেলে। বলা ভালো, এই সময় এমন ছেলের দেখা পাওয়া বিরল। আমার ডাক শুনে মাথা নিচু করে আমার সামনে এসে বললে, কাকাবাবু চলুন, দয়া করে কিছু মনে করবেন না। ও কোনো ঠাকুর দেবতাকেই মানে না। এমনটা হওয়ার কারণ কি একটু জানতে পারেন? এতদিন জিনিসটাকে গুরুত্ব দেইনি। এসো এসো, তুমি চিন্তা করো না। ওকে নিয়ে মন্দিরের বারান্দায় এসে বসলাম। ততক্ষণে এই বিচিত্র মহাপুরুষ পুজোর সরঞ্জাম সব গুছিয়ে নিয়েছে। ডান হাতের তালুতে একটা কাঁটা ফল জাতীয় কিছু নিয়ে চোখ বুজে বিড়বিড় করে কিছু বলল। তারপর সেটি একটা লাল চেলির কাপড়ে বেঁধে আমার হাতে দিয়ে বলল, তারানাথ, এটা যত্নে রাখবে। শুক্রাচার্য ভোগ গ্রহণ করলে এটি ধনির আগুনে দিয়ে বীজ মন্ত্র জপ করবে। আমি তোমায় মন্ত্র দিয়ে যাব। নাও দেখি, এবার একটু পুজোর আসনে বসো। আমি দুটো কাজ সেরে আসি। বৌমা যখন এলো না, আমায় এখানে না থাকলেও চলবে। তার শেষ কথাটির মধ্যে কেমন যেন একটা অভিনয়ের ভাব লক্ষ্য করলাম আমি। পরক্ষণেই ভাবলাম উনি নিশ্চয়ই পরিকল্পনার বাইরে কিছু করবেন না। জীবন একেবারে নির্বাক হয়ে গেছে। তাছাড়াও বলবেও বা কি? এরকম পরিস্থিতিতে অন্তত যে কোনো পুরুষ তার স্ত্রীর সহযোগিতা চায়, কিন্তু সেটাও পায়নি বেচারা। উনি চলে গেলে আমি গিয়ে বসলাম পুজোর আসনে। অনুভব করলাম কেমন একটা অদৃশ্য দৈব ঘেরা টোপে আবদ্ধ হলাম সঙ্গে সঙ্গে। এই রকম ব্যাপারগুলো কেউ জানুক আর না জানুক,
আমি তো জানি ওই মহাপুরুষের পরিচয় কি। মন্দিরে ঘোষদের ইষ্টদেবী মা শীতলার বিগ্রহ পেতলের ধাতব ঔজ্জ্বল্যে চকচক করছে। মায়ের দিকে তাকিয়ে ভক্তি ভরে একটা প্রণাম করে পূজা শুরু করলাম। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, সেই ব্যক্তি আর ফিরলেন না। পুজো সেরে ঘরে চলে এলাম আমি। রাত 10টা নাগাদ জীবন নিজে এসে আমায় 1 জামবাটি দুধ আর 4টে কলা দিয়ে গেল রাতের খাবার হিসেবে, যদিও এই ব্যবস্থার কথা আমিই বলে দিয়েছিলাম। আমার মনের ভেতরে কেবল পড়ে আছে ওই ব্যক্তির চোখের চাউনি আর ভাষা ভাষা কণ্ঠ। একবার ভাবলাম, কই, উনি তো আমায় মন্ত্র দিয়ে গেলেন না। তবে কাল আমি কি করে সমস্তটা উদ্ধার করব? এইসব ভাবতে ভাবতে কখন যে ক্লান্ত চোখের পাতা দুটো বুঝে গেছে তা বলতে পারবো না। মাঝরাতে ঘুম ভাঙল একটা খুঁটখুট শব্দে। চোখ খুলে দেখি সেই মহাপুরুষ এসেছেন আমার ঘরে। আর যে শব্দটা হচ্ছে তা একটি তাল পাতার উপরে খাঁগের কলম চালানোর শব্দ। আমি কিছু বলার আগেই উনি বললেন, তারানাথ, তুমি বোধহয় জানো ঈশ্বরের আরাধনা মানুষের করলেই ফল পাওয়া যায়। আমি করলে কেবল তাদের নাম মনে করা ছাড়া আর কোনো পৃথক ফল হবে না। তাই আমি ওখান থেকে চলে গিয়েছিলাম, তোমায় মন্ত্র দিয়ে গেলাম তারানাথ। যা যা বলেছি রীতি মেনে সমস্তটা সম্পূর্ণ করবে, এটাই আমার একমাত্র আর্জি। পঞ্চগব্যটা কিন্তু কোনো মতেই ভুলো না। এমন সময় একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা কোনো নিশাচর প্রাণীর, তবে মনে করতে পারলাম না সেটি কি। পরক্ষণেই হতাশ হলাম, এটা ভেবে যে এতক্ষণ আমি যে ঘটনার মধ্যে ছিলাম তা আসলে স্বপ্ন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছেদ হয়েছে আমি এসে থেকেই দেখছি। আমি মাথার পাশে রাখা হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে বিছানার থেকে নামলাম। সময় আন্দাজ ছিল ভোর 4টে কি 4:30 মতো। আমি ঘরের একমাত্র জানলাটা খুলে দিয়ে আবার বিছানায় ফিরে আসতে যাব, এমন সময় দেখলাম মেঝেতে পড়ে আছে একটি তাল পাতার পুঁথি। বিস্ময়ে আমার শরীর ঠান্ডা হয়ে এলো। তৎক্ষণাৎ সেটি তুলে নিয়ে হ্যারিকেনের সামনে ধরে দেখলাম সত্যি স্বপ্নে দেখা সমস্ত ব্যাপারটাই এই ঘরে ঘটেছে, কিন্তু আমার সেই ঘটনায় আপেক্ষিক উপস্থিতি ছিল না। এমন অলৌকিকতা কি আর সাধারণ মানুষের পক্ষে ঘটানো সম্ভব? তার পরিচয় জানা সত্ত্বেও সত্যি বলছি, যতক্ষণ মানুষটি সামনে ছিল একবারের জন্যও মনে হয়নি যে সে মানবকুলের অংশই নয়। এমন সময় একটা চাপা উত্তেজনার কথোপকথনে আমার চটকা ভাঙল। শব্দটা আসছে আমার ওই খোলা জানলার দিক থেকে। আমি সন্তর্পণে জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। তোমাদের আগেই বলেছি, এই বাড়ির চতুর্দিগন্তে কেবল মাঠ আর মাঠ। ফলে তেমনি যদি হয়, যারা কথা বলছে তাদের আমার দেখতে পাওয়ার কথা। এবার বুঝলাম কথা হচ্ছে দুজন, একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে। বোঝার চেষ্টা করো বাসন্তী, আমার সন্তান ওটা। আমি কিভাবে? তোমার সন্তান হয়ে গেলে একই সাথে তোমার স্ত্রীর সাথেও তো তোমার ভাব জমবে। তুমি মনে রেখো, আমি আর কখনো এখানে আসবো না। তাহলে বুঝতে পারছো না কেন তুমি? এই কণ্ঠ আমার চেনা। জীবন কথা বলছে, কিন্তু এত ভোরে বাড়ির পেছনে গিয়ে ও কি করছে? বিদ্যুৎ ঝলকের মতো মাথায় এলো, একবার জীবনের ঘরের সামনে গিয়ে আমার দেখার দরকার। সে যদি সত্যি বাইরে থাকে তবে তার ঘরের দরজা খোলা থাকবে, কারণ আমি এখন মায়া জালে নিরন্তর পড়ছি। এটা ভুলও হতে পারে। তবে তার ঘরের সামনে গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার এই যাবতের বিচার বুদ্ধি সমস্তটাই ওলট পালট হয়ে গেল।
অনুমান অনুযায়ী জীবনের ঘরের দরজা খোলা এবং এলো চুলে খোলা জানলা দিয়ে ঠিক আমার মতোই জীবনকে বাইরে আবিষ্কার করতে চাইছে একটা গর্ভবতী মেয়ে। তোমরা বোঝো, সমস্ত ব্যাপারটা এতক্ষণ যে সুতোয় বাঁধা ছিল তা শুধু ছিঁড়েই যায়নি, তার জট এমন পাকিয়েছে যে আমার একার পক্ষে নিষ্পত্তি করা তখন প্রায় অসম্ভব ব্যাপার। আমার মনে হলো এই মুহূর্তে এই মেয়েটির সাথে একবার কথা বলা দরকার। হয়তো আমি এখনো আসল ঘটনার থেকে অনেক দূরে। আমি একটু গলা ঝাড়লাম। মা, তোমার সাথে একটু কথা বলার ছিল। মেয়েটি চমকে উঠে আমার দিকে তাকালো। দিনের আলো তখন পুরোপুরি না ফুটলেও দিবা পূর্বের ম্লান আভা ও ঘরের হ্যারিকেনের আলো মিশ্রিত হয়ে চারপাশটা যথেষ্ট পরিষ্কার হয়ে আছে। আমায় দেখে মেয়েটি ঘোমটা টানলো মাথায়। এবার ভালো করে দেখলাম তাকে। মেয়েটিকে কুৎসিত বললেই হয়তো সঠিক উপমা দেওয়া হবে। গায়ের রং তামাটে এবং নাকের মাথাটা অপেক্ষাকৃত মোটা। লক্ষ্য করলাম চোখের থেকে অবিশ্রান্ত জল গড়িয়ে চলেছে। বললাম, মা, বলো তো আসলে ব্যাপারটা কি? মেয়েটি খানিক চুপ করে থেকে ভাঙা গলায় বলল, ঠাকুরমশাই, এখন আপনি ঘরে যান, ও এখনই চলে আসবে। আমি সুযোগ বুঝে আপনাকে সমস্তটা লিখে দিয়ে আসব। মুখে বলার মতো সময় আমাকে দেওয়া হয় না। আমি অপেক্ষায় থাকবো। শুধু একটা অনুরোধ, আমায় দুপুরের আগে সবটা জানাতে পারলে পরবর্তী প্রক্রিয়ায় আমার সুবিধা হবে। বলে আমি চলে গেলাম আমার ঘরে। অপেক্ষা বেশিক্ষণ করতে হলো না। সকাল 10টা নাগাদ আমায় খাবার দিতে আসার নাম করে মেয়েটি আমার ঘরে এলো। গরম গরম লুচি আর তরকারির থালার নিচে দিয়ে গেল একটি চিরকুট। আমি খাবার থালাটি সরিয়ে রাখলাম, কারণ সেদিন আমায় জল স্পর্শ করলে চলবে না। চিরকুটটি খুলে পড়লাম সবটা। তাতে লেখা আছে, ঠাকুরমশাই, আমার মতো অবাকের কথা কেউ যে শুনতে চাইবে এটা আমি ভাবিনি। এই বাড়িতে আমায় কি হিসেবে বউ করে আনা হয়েছে জানি না, তবে আমি একটু সুখে নেই। এই বাড়িতে প্রতিটা মানুষের লক্ষ্য আমার গর্ভে ধারণ করা সন্তানের উপর। এছাড়া আর কোনো বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। গ্রহণের দিন আমি স্বেচ্ছায় বাইরে গেছি, কারণ আমি জানি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমাকে এই বাড়িতে একদিনও রাখা হবে না। আমায় কলঙ্কিতা দুশ্চরিত্রা আখ্যা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এবার আপনি বলুন তো, যে মানুষটির সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি তার রোজ রাতের পর মহিলার গভীর প্রণয় আর আমার সাথে দিন রাত অকথ্য অত্যাচার ও কটু মন্তব্য করার পরও আমি কিভাবে নিজের মাতৃত্ব বা বিবেককে অনড় রাখতে পারি? আমি কুৎসিত বলে, আমায় দাসী শ্রেণীর মেয়ে বলে ভুল করেছে ওরা। তারা জানেও না আমার আসল পরিচয় কি। যদি আমায় নিজের মেয়ের মতো মনে করেন, দয়া করে এই জীবন ঘোষের মুখোশটা ছিঁড়ে গ্রামের লোকের সামনে প্রকাশ করে। কথাটি শেষ করতে না পারলেও আমার বুঝতে বাকি রইল না। এবার তোমরাই বোঝো সম্পূর্ণ ব্যাপারটা কোন জায়গায় এসে দাঁড়ালো। তবে ওনার পরিকল্পনা আসলে কি ছিল তা ঘটনা শেষ না হলে, না শুনলে বুঝতে পারবে না। শোনো তবে, সেদিন সন্ধ্যা পর্যন্ত চুপ করে বসে শুধু এটুকু ভাবলাম যে আমার কি করা উচিত, কিন্তু প্রতিবারই মাথায় এটাই এলো, ওই অবতার আমায় নিশ্চয়ই কিছু ভেবে সব বলে গেছে। আমি আগে সেইটুকুই করব যেটুকু নির্দেশ আমি পেয়েছি। এখানে একটা ব্যাপার স্পষ্ট, নবজাতকের প্রাণ অতি সংকটে আছে। যে করেই হোক ওই নিষ্পাপ ফুলের মতো প্রাণটাকে আগে আমায় রক্ষা করতেই হবে। যেহেতু জীবনের সামনেই আজকের কার্যের ব্যাপারে আলোচনা করা হয়েছিল,
সেহেতু ঠিক সন্ধ্যা 6টা নাগাদ ও আমার ঘরে এলো। বলল, কাকাবাবু যাবেন না? ওর মুখটা দেখেই মনে হচ্ছিল ছেলেটিকে এক্ষুনি পুলিশে দিয়ে দিই, কিন্তু প্রাথমিক কাজকর্ম সারা না হলে এই রূপ অভিব্যক্তির প্রকাশ করা যাবে না। আমি নিশ্চিত আমার আগেই এই ব্যাপারটা সেই মহাপুরুষ জানেন। আমি মাথা নেড়ে তখনই বেরিয়ে পড়লাম আমার পুঁটলিটা নিয়ে। কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, চোখ যেন বুজে হাঁটছি মনে হচ্ছে, এতটাই অন্ধকার। রাস্তার পাশের পাতলা জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে ক্লান্ত পেঁচার ডাক। আমি দ্রুত পায়ে এগোতে থাকলাম শ্মশানের দিকে। রামজয়পুরের এই শ্মশানে আর মৃতদেহ দাহ করা হয় না, সেটা উক্ত স্থানে পৌঁছেই বুঝতে পারলাম। কোমর পর্যন্ত আগাছার জঙ্গল গজিয়েছে শ্মশান চত্বরে। আমি চত্বর পেরিয়ে বাবার কথা মতো পা রাখলাম তার পাশের জঙ্গলাকীর্ণ অঞ্চলে। অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে হাঁটার থেকে কঠিন কাজ বোধহয় আর কিছু হয় না। কোথায় পা রাখছি, আমার থেকে কত দূরত্বে কোনো বনস্পতি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোনো কিছুই ঠাউর করার উপায় নেই। বেশ কয়েকবার বাধা পেলাম এরকম কয়েকটি গাছের কাণ্ডে। নদী তীরে এসে পৌঁছালাম এরকম ভাবে আরো মিনিট 15 হেঁটে আসার পর। বাবা বলেছিলেন প্রথম কাজ পূর্বমুখী হয়ে স্নান সেরে নেওয়া। আমি তাই করলাম। আলোর প্রয়োজন হয়ে পড়ল অনিবার্য। এতক্ষণ এই প্রয়োজনের পরিমাণ একই ছিল, কিন্তু তাড়াহুড়োর বশে যে একটা নতুন দেশলাই সাথে নেব সেটা মনে ছিল না। আমার কাছের দেশলাইতে কাঠির সংখ্যা মাত্র 2টি। নদী তীরের সজল বাতাসে তা জ্বালানোর সাহস পাচ্ছিলাম না। পুঁটলিতে একটা মোমবাতি ছিল। অনেক সংকোচের পরে অবশেষে বাধ্য হয়ে সেটি ধরালাম। তাড়াহুড়ো করে ধুনির কাঠ জোগাড় করে নদী তীরের একটি স্থানে একটা খেজুর গাছের পাতা দিয়ে পরিষ্কার করে নিলাম। শুক্রাচার্যের যন্ত্র তৈরি করার বিধি ও মন্ত্র সবটাই ওই তাল পাতায় লেখা ছিল। ধুনির আগুনের সামনে বসে ওই পাতার নির্দেশ পূরণের প্রথমে মাটিতে একটা ছক তৈরি করলাম। তারপর ওই চতুর্ভুজের ভেতরে একটি ত্রিভুজ এঁকে নিজের বুড়ো আঙুল তার আনুমানিক কেন্দ্রবিন্দুতে রেখে শুরু করলাম মন্ত্রপাঠ। মন্ত্রপাঠ করতে করতে প্রথম যেটা অনুভব করলাম তা একটা গন্ধ। এই গন্ধ তীব্র, মদিরার মতো। মধুসুন্দরী দেবী আবির্ভাবের পর্বে আমি এই গন্ধ পেয়েছি। চোখ খুলে চারিদিকটা দেখে নেওয়ার কৌতূহল হলো মনে, কিন্তু তা করলে আমার চলবে না। এক মনে নিষ্ঠা ভরে আহ্বান করে চলেছি শুক্রাচার্যকে। মনে রেখো, এটা কোনো অপশক্তির সাধনা নয়। এটা যা সাধনা সে স্বয়ং একজন দেবতা। ভৃগুর সন্তান শুক্রাচার্যের বোন হলেন আমাদের মা লক্ষ্মী। তবে এই দেবতাকে তুষ্ট করলে সে অসুর ধিপতির থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে। আকাশের পরিস্থিতি কখন এমন প্রতিকূল হয়েছে তা টের পায়নি। হাতের উপরে 2 ফোঁটা জল পড়ল বলে মনে হলো। এমন সময় এক বিশাল গর্জনে জানান দিল আকাশ তার বর্তমান অবস্থার। মনে ভয় হলো, আমার বৃষ্টি শুরু হলে তো এখনই ধুনির আগুন যাবে নিভে। আমি কি আদৌ শেষ করতে পারবো এই প্রক্রিয়া? মনের চিন্তা মস্তিষ্কে পৌঁছতে যতটা সময়, নিমেষের মধ্যেই আসলো মুষলধারে বৃষ্টি। আমি পুঁটলি নিয়ে উঠে পড়তে যাব, এমন সময় শুনতে পেলাম সেই মহাপুরুষের চিৎকার, থামাবে না তারানাথ, মন্ত্রপাঠ চালিয়ে যাও। কোথার থেকে শব্দটা এলো বুঝতে পারলাম না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আবার আসনে বসে শুরু করলাম মন্ত্র উচ্চারণ। বন্ধ চোখের ওপর আলো পড়লে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন এক অনুভূতির সাথে সাথে শরীরে একটা তাপ অনুভব করলাম আমি, যেন আমি এক জ্বলন্ত চিতার সামনে বসে আছি। সেই তাপের পরিমাণ এত বাড়ল আমি আর কৌতূহল চেপে রাখতে পারলাম না।
তাকিয়ে যা দেখলাম তাতে এমন দৃশ্যের সাক্ষী এই শেষ জীবনে এসে হব, সেটা আমি এখনো ভাবতে পারছি না। দেখলাম দিক দিগন্ত প্লাবিত করার মতো বৃষ্টির মধ্যেও আমার পাশের জঙ্গলে কিভাবে যেন দাবানল লেগেছে। বৃষ্টির জলে সে আগুনের স্পর্ধার কোনো পরিবর্তন নেই। মন্ত্র উচ্চারণের গতি উত্তেজনার সাথে সাথেই বৃদ্ধি পেল। আমি বুঝতে পারছি এই তাণ্ডব ঘটানো সম্ভব একমাত্র কাল ভৈরবের পক্ষে। পঞ্চানন ছাড়া এই ক্ষমতা অন্য কাউ নেই। তার রোষে ভরা ললাটে সর্বদা অগ্নিদেব বর্তমান। সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে পঞ্চমুখ ছিলেন শিব পঞ্চানন। ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন। ক্রুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করেন। এতে শিবের উপরে ব্রহ্মা হত্যার পাপ অর্পণ হয়। ব্রহ্মার মস্তক হাতে নিয়ে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রাম্যমান অবস্থায় কাটাতে হয়। এই ভ্রাম্যমান শিবরূপী কাল ভৈরব। আশা করি এবার আর তোমাদের বুঝতে বাকি নেই যে আমি কোন পরিস্থিতির সামনে বসে মন্ত্র পাঠ করছি। বৃষ্টির পরিমাণ যত বাড়ছে তত বাড়ছে রোষানলের আগুনের তেজ। পরক্ষণেই লক্ষ্য করলাম এক শ্বেত বস্ত্র পরিহিত দীর্ঘাকায় পুরুষ জঙ্গল সম্মুখে এসে দাঁড়ালেন। তার শরীরের থেকে নির্গত হচ্ছে নীল আলোর ছটা। অগ্নিদগ্ধ প্রস্তরের উদ্দেশ্যে প্রণাম করে উনি বললেন, আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি দেবাদিদেব। আপনি পঞ্চগব্য আহুতি দিয়ে যজ্ঞ সম্পন্ন করুন। বিধির বিপরীত ঘটতে পারে আপনার ইচ্ছেতে। শুধু আপনি এই তাণ্ডব লীলা বন্ধ করতে পারেন পরমেশ্বর। আপনি বন্ধ করুন এ তাণ্ডব। কথাটা স্পষ্ট আমার কানে এলো। আমি দ্রুত আমার পুঁটলি হাতিয়ে কাল বাবার দিয়ে যাওয়া ওই ছোট্ট চেলি কাপড়ে বাঁধা বস্তুটি খুঁজতে শুরু করলাম। কিন্তু তারানাথ থামল। দেখলাম তার চোখের কোণ থেকে আবার জল বেরিয়ে এসে জমল তার কানের ওপর। কিশোরী প্রশ্ন করল, কিন্তু কি ঠাকুরমশাই? শরীরের সাথে সাথেই মস্তিষ্ক যে বৃদ্ধ হয় তা এমন একটি মর্মান্তিক স্মৃতির সাক্ষী না হলে হয়তো অনুভব করতে পারতাম না। পঞ্চগব্য আমায় দেওয়া হয়েছিল ওই মন্দির প্রাঙ্গণে বসে। আমি পুজো দেওয়ার সময় সেটিকে যত্নে ঠাকুর ঘরের এক কোণে রেখেছিলাম, কিন্তু সাথে করে নিয়ে আসার কথা একেবারেই ভুলে গেছি। তন্ন তন্ন করে সব কিছুতে খুঁজেও পেলাম না নির্দিষ্ট বস্তুটি। বৃষ্টি থামল। সামনের জঙ্গলের নিভে যাওয়া আগুনের ধোঁয়া উঠল আকাশ পর্যন্ত। আমি ভেজা গায়ে অসহায়ের মতো বসে আছি ধুয়ে যাওয়া ধুনির পোড়া কাঠের পাশে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি। এমন সময় কাঁধের ওপরে একটা বলিষ্ঠ হাতের স্পর্শে চমকে উঠলাম। তারানাথ, ভুলটা আমারই। আমার বোঝা উচিত ছিল যে তোমার এখন বয়স হয়েছে। তবে বিধাতার আদালতে যে এখনো সুষ্ঠু বিচার হয় তার প্রমাণ তো পাওয়া গেল। আরতি মা বিধি ভঙ্গ করেছে ঠিকই, এবং তার ফলাফল সবার জন্যই এক হওয়া উচিত। কিন্তু ওদিকে জীবন তার গোপন প্রণয় লুকিয়ে রেখে যদি বংশের প্রদীপ রক্ষা করতে চায়, সেটাও বিধাতা মেনে নেবে কি করে? যাক, তোমার পঞ্চমুণ্ডির আসনটা কোনো মতেই ছিল। আর ওই যে বলেছিলাম, আমি যখনই আসবো তোমায় কিছুটা মন খারাপ দিয়ে যাব। এবারও তাই কেলাম। মনে রেখো, চলতে হবে এখনো তোমায় অনেক পথ। বিদায়, বিদায় তারানাথ। সত্যি আবার আমায় একরাশ মন খারাপ দিয়ে চলে গেল মানুষটা। আমি ধীরে ধীরে ফিরে এলাম জীবন ঘোষের বাড়িতে। তখন প্রায় রাত 9টা হবে।
বাড়ির সামনে বেশ একটা ঘিঞ্জি জমেছে দেখলাম। ভিড় ঠেলে ভেতরে ঢুকতে জীবন ঘোষ আমার হাত চেপে ধরে কাঁদতে শুরু করলো। কাকাবাবু, এ কি হয়ে গেল? একসাথে 3টে মানুষ চলে গেল আমায় ছেড়ে। এটাই কি আমার নিয়তি ছিল কাকাবাবু? এটাই কি তবে নিয়তি ছিল? কান্না করে কোনো লাভ হবে না জীবন, তোমার এটাই শাস্তি ছিল। নিজের স্ত্রীকে প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছিলে সবার চক্ষু আড়ালে, তারই সাথে চলছিল তোমার গোপন প্রণয়। লোকের সামনে বলতে আপত্তি নেই, আজ তোমার বলা মিথ্যের শাস্তি ভোগ করেছ তুমি, এবং বাকি সারা জীবন এটা ভোগ করতে হবে তোমায়। আমি তো কোন ছাড়, যে তোমার বাড়িতে আগে এসেছিল উনি তোমার নারী নক্ষত্র কুণ্ডলী সব জানত। তোমার অভিনয়ের সাথে তাল মিলিয়ে তাকেও মিথ্যের আশ্রয় নিতে হয়েছিল শুধু ওই নিষ্পাপ সন্তানটিকে রক্ষা করার জন্য। তবে কি বলতো, অদৃষ্টের লিপি এ কি করে খণ্ডায়? তারানাথ চোখের কোণায় নেমে আসা জল মুছে নিয়ে বলল, আর একজন হলো জীবনের গোপন প্রণয়ী। বাড়ির পেছন দিকের মাঠে তাকে মৃত অবস্থায় আবিষ্কার করে গ্রামের এক কৃষক। যেই মেয়ে সমস্তটা জেনেও একটি গর্ভবতী মেয়ের পাশে দাঁড়াতে পারে না, তার পরিণতি তো এটাই হওয়া উচিত, কি বলো? জাত সাপের কামড়ে মারা গেছে মেয়েটি, কিন্তু আমার ওই একটা ভুলের আদলে একটি নবাগত শিশু ভূমিষ্ঠ হতে পারল না। ওই ভুলটা যদি না করতাম তবে হয়তো আরতি বা তার সন্তান কাউকেই চলে যেতে হতো না। ঈশ্বরের কি লীলা দেখো! মৃত শিশুর যন্ত্রণা এমন বিদ্রোহী অপমান সহিষ্ণু মা কি সহ্য করতে পারে? তাই তার আগেই দুজনকে একত্রে তাদের বাহুডোরে আগলে নিলেন। আর নয়, বুঝলে কিশোরী, আমার দ্বারা বোধ হয় এসব আর হবে না। ওনার দেওয়া মন খারাপই বহন করতে হবে আমায় ততদিন, যতদিন না নতুন কোনো ঘটনার মধ্যে ওনাকে খুঁজে পাচ্ছি। ঠিক আগের বারের মতোই আমি ঠিক করেছি সুস্থ হয়ে উঠলে বেশ কয়েকদিনের জন্য রামজয়পুরে গিয়ে থাকব। মনটা খুব টানছে আমায়। আজ তোমাদের দুজনের সামনে কথাগুলো বলতে পেরে নিজেকে সত্যি একটু হালকা লাগছে। আমার একটা অনুরোধ আছে তোমাদের কাছে, রাখবে? তোমরা কোনোদিনও আমায় ছেড়ে যেও না। অন্তত সপ্তাহে একবার আমার সাথে এসে দেখা করো। ঘটনাটা শুনেই বুঝতে পারছো এইবার তারানাথ তান্ত্রিক সত্যি বৃদ্ধ হয়েছে। সেবার হাঁটতে হাঁটতে মুর্শিদাবাদ জেলার এক অখ্যাত গ্রামে পৌঁছে গেছিলাম। যদিও হাঁটা পথে যে কজনের মুখে শুনেছি প্রত্যেকেই বলেছে ও দিকটা নাকি খুব সুবিধার নয়। অপেক্ষাকৃত কম জনবসতি সম্পন্ন জঙ্গলাকীর্ণ জায়গা সেই নিশিরামপুর। তবে সেই গ্রামে পৌঁছানোর মাঝে যে একটা বড় তরঙ্গিনী পার করে যেতে হয় সে পূর্বাভাস আমি আগে কাউর থেকেই পাইনি। তখন বিকেল গড়িয়ে কেবল সন্ধ্যা নামার প্রস্তুতি চলছে। ঘাটে নৌকা একটা বাঁধা আছে, কিন্তু মাঝি নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন কোনো ব্যবস্থা করতে পারলাম না, তখন ঠিক করলাম সেখানেই কাঠকুঠো জোগাড় করে একটা ধুনি করে রাতটা কাটিয়ে দিই। সকাল হলে ঠিক একটা উপায় বেরোবেই। সমস্ত সরঞ্জাম একত্রিত করে আগুন জেলে যখন তার সামনে বসেছি তখন সন্ধ্যা নামছে।
বসে বসে আমার ফেলে আসা জীবনের কথা, যেমন বাড়ির কথা, বাল্যকালের কথা, এসব চিন্তা করছি। এমন সময় শুকনো পাতার ওপর থেকে কোনো মানুষ হেঁটে আসার শব্দে পেছনে তাকালাম। দেখি একটা গরদের ঘিয়ে ধুতি পাঞ্জাবি পরিহিত লম্বা চওড়া ভদ্রলোক আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি কিছু বলার আগেই সে প্রশ্ন করল, নমস্কার, আমি কোমল মুখার্জি। আপনি নৌকা পাননি বুঝি? বললাম হ্যাঁ। ভদ্রলোক ধুতির কুচি হাতে ধরে স্বেচ্ছায় আমার পাশে বসে পড়ল। আমি প্রশ্ন করলাম, আপনিও ওপারে যাবেন নাকি? সেই জন্যই তো এখানে এলাম। তবে ভালোই হলো, হয়তো বাড়ি ফিরে যেতাম, কিন্তু আপনাকে পেয়ে গেলাম, তাই আজ রাতটা এখানে বসেই কাটিয়ে দিই। আপত্তি করলাম না। একই নির্জন অপরিচিত জায়গা, সেখানে যদি রাত কাটানোর একটা সঙ্গী পাওয়া যায় তাহলে মন্দ কি? তবে লোকটা যেন খুব বেশি তাড়াতাড়ি আমার মনের কথা জেনে যাচ্ছে বলে আমার মনে হলো। উনি বললেন, আপনাকেও একা একা রাত কাটাতে হবে না, তাই তো? শুধু শুধু এই নির্জন জায়গায় একা একা বসে থাকাটাও নিরাপদ নয়। এই অঞ্চলে চোর ডাকাতের পরিমাণও কম নেই। এখানে জনবসতি দূর দূরান্ত পর্যন্ত আমার চোখে পড়ছে না, তবে চোর ডাকাতের কিভাবে এখানে বসার জমে? আমার প্রশ্ন শুনে ভদ্রলোক ঈষৎ হাসলেন, বললেন, এই অঞ্চলে বসত বাড়ি কম ছিল না। এখন হয়তো আপনি চারিদিকে জঙ্গল দেখছেন, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন এসব জায়গায় অনেক লোকজন বসবাস করত। ডাকাত দল নৌকায় করে এসে মাঝে মাঝে ধান, গম, টাকা কড়ি চুরি করে নিয়ে যেত। তারপর থেকে ধীরে ধীরে গ্রাম উঠে অন্যত্র চলে যায়। সেই কারণেই লোকমুখে প্রবাদ এখনো চালু আছে যে এখানে নাকি এখনো চোর ডাকাত ঘুরে বেড়ায়। সবটা শুনে মনে মনে খুব হাসি পেল। আসা মাত্রই আমার মনে হয়েছিল আমার আশেপাশে কোনো সজীব অস্তিত্ব নেই, তবে ভূত প্রেতনির আনাগোনা এখানে আছে সে ব্যাপারে আমি নিশ্চিত। ধুনির কাঠ জোগাড় করার সময়ই একটা মৃদু কান্নার আওয়াজ শুনেছিলাম, যদিও ভয় জিনিসটা আমার ভেতর থেকে ততদিনে চিরকালের জন্য বিদায় নিয়ে নিয়েছে। তাই এসব উপস্থিতি ছলনা আমার খুবই স্বাভাবিক লাগত। শুধু একটা ধুনি জ্বালিয়ে নিলেই আর কোনো চিন্তার কারণ নেই। হঠাৎ ভদ্রলোক আমার পেছনে তাকিয়ে বললেন, ওকে। চমকে উঠে তাকিয়ে দেখি সত্যি একটা নারীর অবয়ব আমার থেকে কিছুটা দূরে, যেখানে ধুনির আগুনের আলো গিয়ে অন্ধকারে মিশে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে রয়েছে। মুহূর্তেই উঠে দাঁড়িয়ে সেদিকে এক পা দুপা করে এগিয়ে যেতেই আলো আধারিতে সেই নারীর মুখ আবছা দেখতে পেলাম। কেন জানি না মনে হলো এই মেয়েটাকে আমি চিনি। আরো একটু কাছে এগোতেই ঠিক আমার পেছন থেকে শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকলো, তারানাথ, এদিকে আয়, আমি তোকে দীক্ষা দেব। দেখি আমার ধুনির ওপারে এতক্ষণ নীল কমল নামের যে ভদ্রলোক বসেছিল সে এখন নেই, বরং এক রক্তাম্বর পরিহিত জটাজুটোধারী সাধু সেখানে বসে ধুনির কাঠ খুঁচিয়ে দিচ্ছে। তার চোখের পাতা স্থির, মুখের অযত্ন বর্ধিত পাকা দাড়ি গোঁফ নেমেছে নাভিদেশ পর্যন্ত। আমি মুহূর্তেই সেই ষোড়শী নারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পেছনে ঘুরলাম। দেখি সে উধাও। জঙ্গলের নিকষ কালো অন্ধকারের মাঝে চাঁদের আলো এসে পড়া গাছের পাতাগুলো জড়বস্তুর মতো স্থির। মনে হলো কেমন যেন একটা স্বপ্ন রাজ্যে বিরাজ করছি। কাপা কাপা গলায় কাপালিকের উদ্দেশ্যে বললাম, বাবা, বাবা, আমায় কি দেখাতে চাইছো? আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। আয়, এদিকে আয়, পাশে বস। একমাত্র ধুনির আগুনটুকুই তখন আমার ভরসা। ওটা বাদে বাকি গোটা পৃথিবীটাই আমার কাছে অপ্রাকৃতিক।
পা টিপে টিপে তার পাশে গিয়ে বসতে সে বলল, আমি যে রূপে তোর কাছে প্রথম এলাম তার মৃত্যু ঘটেছে কাল। নদী পেরিয়ে ঘাটের থেকে উত্তর দিক বরাবর হেঁটে গেলে একটা শালবন পাবি। ওইখানেই এই নীলকমলের মৃতদেহ পড়ে আছে। শঙ্কর ডাকাত শেষ করেছে ওকে। সৌদা মিটিয়ে আসছিল নিশিরামপুর থেকে। ওর কাছে টাকা কড়ি যা ছিল সবকিছু কেড়ে নিয়ে ওকে হত্যা করেছে ওই শঙ্কর। পথে যখন বেরিয়েছিস পুণ্যার্থী হয়ে, তখন যা ওর মৃতদেহটা বাড়িতে পৌঁছে দিয়ে তার বিধি অবদ্ধ সৎকারের পথ সুগম কর, তোর পুণ্য হবে। আর উপঢৌকন হিসেবে তোকে ছদ্মবেশ নেওয়ার পন্থা আমি শিখিয়ে দেব। যে ষোড়শীকে তুই এখন দেখলি তাকে মাতু পাগলির মতো ভেবে ভুল করিস না। ওটাই তোর ঋণাত্মক শক্তি। ভবিষ্যতে কখনো যদি এই নারীকে চোখের সামনে দেখিস, মনে করবি তোর সাধন সঙ্গিনী হয়ে সে তোকে পথ দেখাতে চাইছে। পূর্ণ সমর্থন পরবর্তী কর্মে ঝাঁপিয়ে পড়াটাই তোর কর্তব্য হবে, বুঝলি? তখন আমার যুবক বয়স। ঠিক ভুলের চিন্তা মাথার থেকে নিমেষের মধ্যে বেরিয়ে গেল এমন একটা প্রস্তাব পেয়ে। তাছাড়া নিম্নতন্ত্রের প্রতি ঝোঁক আমার থাকবে নাই বা কেন? তখন তো বুঝতাম না যে এই বিদ্যা কতটা ভয়ঙ্কর। তারানাথ একটু থামল। আমার মনে একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছিল। এই বিরতিটার জন্যই অপেক্ষা করেছিলাম। জিজ্ঞেস করলাম, ঠাকুর মশাই, আপনার কাছে যতটা শুনেছি তান্ত্রিক ও কাপালিকের মধ্যে বিস্তর পার্থক্য আছে। তাই কাপালিক মানে কি নিম্নতন্ত্রের সাধক? কাপালিক শব্দটি এসেছে কপাল শব্দটি থেকে, যা দিয়ে মূলত মাথার খুলিকে নির্দেশ করা হয়। কারণ এরা মাথার খুলিকেই পাত্র হিসেবে ব্যবহার করে থাকে বিভিন্ন কাজের জন্য। কিন্তু এদের কাজের সাথে তান্ত্রিকের কর্মপ্রক্রিয়ার ভেদাভেদ বিস্তর। যেমন কাপালিকেরা শ্মশান ভূমির ছাই দিয়ে নিজেকে সব সময় আবৃত করে রাখে এবং রক্ত, মদ, মাংস দিয়ে ধর্মীয় আচার পালন করে ও শিবের ভৈরব রূপকে পুজো করে। কিন্তু তান্ত্রিকদের আরাধ্যা দেবী হলেন দশ মহাবিদ্যা, সহজ ভাষায় বলতে গেলে মা কালী। যাই হোক, সেই রাতটা কাপালিকের কাছে বিভিন্ন তত্ত্ব কথা শুনতে শুনতে কাটিয়ে দিলাম। ভোর নাগাদ কাপালিক ধুনির ছাই কপালে লাগিয়ে সেখান থেকে চলে গেলেন। আমার হাতে একটা পঞ্চগব্য লাল চেলি দিয়ে বেঁধে দিয়ে বলে গেলেন, কোনো বিপদের সম্ভাবনা বোধ করলে এই পঞ্চগব্য কপালে ঠেকিয়ে আমায় স্মরণ করবি, আমি সাহায্য করব। আমি কিন্তু এই কার্যে কোনো বিপদের সম্ভাবনার আঁচ পাইনি। একটা মৃতদেহ তুলে এনে তার বাড়িতে নিয়ে যাওয়া, এই কাজে আবার বিপদ কি? সূর্যের আলো ফোটা মাত্রই বাঁধা নৌকার মাঝি এসে উপস্থিত হলো। এখান থেকে যাওয়ার জায়গা একটাই, সেটা ওই নিশিরামপুর গ্রাম। নৌকায় চেপে বসতেই মাঝি খুঁটির থেকে দড়ি খুলে দাঁড়ের চাপে খেয়া সরিয়ে আনলেন জলের ওপর। যেতে যেতে মাঝির সাথে কম বেশি কথা হলো। তাকে বললাম কাজ শেষ করে তার নৌকাতেই আবার ফিরব। সে আমায় ওখানে চোর ডাকাতের বিষয়ে বেশ সতর্ক করতে থাকলো। কথায় কথায় জানতে চেষ্টা করছি নীলকমল নামের কাউকে সে চেনে কি না। কিন্তু ওভাবে তো বলা যায় না যে আমি নীলকমলের মৃতদেহ আনতে ছুটছি, তাহলে সে আমায় অন্য কিছু ভাবতে পারে। অগত্যা এটা সেটা বলতে বলতে পৌঁছে গেলাম নিশিরামপুর ঘাটে। ইতিমধ্যে মাঝির সাথে বেশ সাক্ষাৎ জমে গেছে। ঘাটে নেমে মাঝিকে বিদায় দিয়ে ছুটলাম মৃতদেহটির সন্ধানে। বেশ অনেকটাই পথ এগিয়ে যেতেই দূর থেকেই দেখছি নদী পার সংলগ্ন শালবনের মধ্যে গত রাতের সেই একই বসন পড়া এক লোকের মরদেহ। কাপালিক যে আমার সাথে ছলনা করেনি তা বেশ বুঝতে পারলাম।
এক দৌড়ে সেই মরদেহর কাছে গেলাম। শরীর ধীরে ধীরে পচতে শুরু করেছে ইতিমধ্যেই, কিন্তু একা আমার পক্ষে এই দেহ টেনে নিয়ে নদীর পাড়ে যাওয়া সম্ভব নয়। কি করি ভাবছি, মনে হলো মাঝিকে আমার ডাকতে হবে, তাহলে এই মৃত শরীর বাইতেও আমার সুবিধা হবে, আর ওদিকে কারো বিশেষ কোনো সন্দেহ হবে না। যেমন কথা তেমন কাজ। দ্রুত সেখান থেকে ছুটতে লাগলাম নদীর ঘাটের দিকে। বেলা তখন বেশ ভালোই ফুটে উঠেছে। সেখানে গিয়ে দেখি মাঝি নৌকা নিয়ে এই পাড়েই আসছে। হাত ইশারা করে তাকে আরো দ্রুত এসে পৌঁছাতে বললাম। সে নদীর তীরে নৌকা ভিড়াতেই বললাম, ও মাঝি ভাই, এদিকে এসো, তাড়াতাড়ি এদিকে এসো। আমায় অমন ছটপট করতে দেখে মাঝি বেশ বুঝতে পারল কিছু একটা গোলমাল অবশ্যই হয়েছে। তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, কি হয়েছে সাধু বাবা? এই তো গেলেন একটু আগেই, এর মধ্যে আপনার কাজ মিটে গেল? না গো, তা নয়, সেই কথা বলার জন্যই তো তোমায় এখানে ডাকা। কি হয়েছে? কোনো বিপদ ঘটলো নাকি? আরে দেখো না, আমি একটু এদিকে শালবনের মধ্যে দিয়ে সংক্ষেপে রাস্তা ধরে এগোচ্ছিলাম। দেখি শালবনের মাঝে এক লোক মরে পড়ে আছে। আমি তো সেভাবে চিনি না কাউকে, তুমি একটু আমার সাথে এসে দেখবে চেনো কিনা। আমার কথা শুনে মাঝি বেশ ভালোই ভয় পেল। চোখে মুখে সে ছাপ বিদ্যমান, অঙ্গভঙ্গিতে অনিচ্ছা প্রকাশ পাচ্ছে তার ভালোই। সে বলল, না না, আমি ও পথ মারাবো না। আমি নিশ্চিত যে ওই ছেলেটাকে ওই ডাকাতরাই মেরেছে। শেষে ডাকাতের হাতে পড়লে অকালে প্রাণটা যাবে আমার। আমি যেতে পারবো না ঠাকুর মশাই, ক্ষমা করবেন আমায়। দেখো, যা বুঝলাম তাতে সেই মানুষ মারা গেছে 2 দিন হয়ে গেছে, শরীর পচতে শুরু করে দিয়েছে। আমার একার পক্ষে সম্ভব নয় তা একা বয়ে আনার। তোমার নৌকাতে তুমি তো অনেক যাত্রী পার করো, তাহলে তুমি চিনতে পারবে এনাকে পার করেছো কিনা। আর এখন তো দিনের বেলা, এই সময় তো চোর ডাকাত কেউ আসবে না। তুমি না করো না মাঝি ভাই। তাকে অনেক করে বোঝানোর পর সে রাজি হলো আমার সাথে শালবনে ঢুকতে। দ্রুত পায়ে আমি আর মাঝি গিয়ে পৌঁছালাম সেই শালবনের মাঝে। দেখি 2-4টে শেয়াল সেই মৃতদেহের চারপাশে ঘুরছে আর নাক দিয়ে শুকছে। আমি গিয়ে দ্রুত তাড়া দিয়ে তাদের ভাগালাম। মাঝি কাছে এসে দেখতেই চমকে উঠল, বলল, কি হয়েছে মাঝি ভাই, তুমি চেনো নাকি? এ তো মুকুজ্জে বাড়ির ছোট কর্তা, নীলকমল মুকুজ্জে। এই তো 5-6 দিন আগে আমি ওনাকে নৌকা দিয়ে পার করলুম, আর আজকে ইনি। ভাগ্যিস তোমার চেনা, নয়তো কি একটা অবস্থা হতো বলো তো মাঝি ভাই। চলো আমরা দ্রুত হাতে হাতে নিয়ে যাই এনাকে। শালবন থেকে কিছু লতা পাতা ও গাছের সরু সরু গুড়ি জোগাড় করে একটা ভেলা মতো বানালাম। তারপর সেই ভেলায় মৃতদেহটিকে তুলে টানতে টানতে দুজন মিলে নদীর ঘাট পর্যন্ত নিয়ে এলাম। বাঁচোয়া এইটুকুই যে মাঝিকে আমার বলা লাগেনি আমি এই জিনিস সন্ধান করতেই এপারে এসেছি, আর সেও চিনতে পেরেছে লোকটিকে। অগত্যা তাকে বাড়ি পৌঁছে দিতে আমার খুব বেশি বেগ পেতে হবে না, কিন্তু সে তো গেল। পাড়ে এসে হলো আর এক ঝামেলা। মাঝি বলল, সাধু বাবা, এই মরা লাশ আমি নৌকাতে উঠাতে পারবো না। ওতে আমি মানুষ পার করি, গ্রামের মানুষ ভয় পেলে আর আমার নৌকাতে উঠতে চাইবে না। তাহলে আমি ওপারে নিয়ে যাব কি করে এই মৃতদেহ? আপনি বরং একটা কাজ করুন, ওই 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 যে পাশে একটা ডিঙি বাঁধা আছে, ওতে আপনি এই মৃতদেহ তুলুন, তারপর সেটা আমার নৌকার সাথে বেঁধে আমি টেনে নিয়ে যাচ্ছি। তাহলে তাই হোক, বেশি দেরি করলে আর নিতে পারবো না। তাড়াতাড়ি করে ডিঙিতে সে দেহ তুলে নৌকার সাথে বেঁধে দিল মাঝি। নদীপথে প্রখর সূর্যের তাপে সে দেহের অবস্থা ক্রমেই যেন খারাপ থেকে আরো বেশি খারাপ হচ্ছে। এদিকে মাঝিও যেন কেমন নৌকা দ্রুত টানতে পারছে না। বেলা প্রায় পড়ে এসেছে অনেকটাই। আকাশে কখন এত মেঘ করে এসেছে বুঝতে পারিনি।
চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে এসেছে। ওপারে পৌঁছাতে নদী পথ তখনও বেশ খানিকটাই বাকি। আমি মাঝিকে তাড়াতাড়ি নৌকা টানতে বললাম। মাঝিও তার সমস্ত শক্তি দিয়ে সে কাজ করছে, কিন্তু কোনো মতেই যেন নৌকা দ্রুত সেখান থেকে সরছে না। বুঝলাম বিপত্তি কিছু একটা ঘটবে এখানে। তোমরা জানো কিনা জানি না, মৃত শরীর বহন করতে গেলে কিছু না কিছু ভূতের কাণ্ড ঘটে। হ্যাঁ, যদিও সেটা পরিস্থিতি এবং ক্ষেত্র বিশেষে। তবে নদী পথ বা কোনো শুনশান জায়গা যেখানে জনমানবের সংখ্যা নিতান্তই নেই বললেই চলে, সেই স্থানের প্রকোপ কিঞ্চিত বেশি হয়। ঘটনাচক্রে এখানেও হয়েছে সেই একই পরিবেশের উৎপত্তি। এত দীর্ঘ স্রোতঙ্গিনী, তার উপরে মানুষ বলতে কেবল আমি আর মাঝি, দুজনে একটি মৃত শরীর নিয়ে যাচ্ছি ওপারে। যে মৃত্যু কিনা হয়েছে আবার অবঘাতে। এমতো অবস্থায় কোনো অতি প্রাকৃতিক ঘটনা যে ঘটবে না এমন চিন্তা করাও বৃথা। ইতিমধ্যে আকাশ একবার গম্ভীরভাবে ডেকে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হলো। তখন আমরা মধ্য নদীতে, আর এমন রাত দুপুরে যে গন্ডগোল কিছু একটা ঘটবে তার আজ আমি বেশ ভালোই বুঝতে পারছি। মাঝিকে বিষয়টা বুঝতে দেব না বলে ভাবছিলাম তার মনোসংযোগ অন্যদিকে ঘুরিয়ে দেব। এমন সময় মাঝি বলল, এই জন্য আমি আপনাকে বলেছিলাম ওই মরা লাশ নিয়ে আমি নৌকা পার করবো নে। একে তো অপঘাতে মৃত্যু, তার উপর আবার বৃষ্টি, মেঘ। আমি 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 মরলে যে আমার বউ বাঁচবে না, খেতে পেয়ে মরে যাবে ঠাকুর মশাই। তুমি এত উতলা হইও না মাঝি ভাই, আমি আছি তো। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আপনার উপরে ভরসা করেছি, তাই তো আমি নিয়ে আসলাম। কিন্তু কিন্তু এখন তো দেখছি উল্টে বিপদে পড়ে গেলাম। আমি তো নৌকা নিয়ে এক হাতও এগোতে পারছি না। ফিরবো কি করে এখন আপনার ওপারে? আমি বেশ ভালোই বুঝলাম কাল রাতে কাপালিক আমায় কোন বিপদে পড়ার কথা বলেছিলেন। সত্যি আমার তখন মাথায়ও ছিল না যে এর আগেও বেশ কয়েকবার আমায় এরকম বিপদের সম্মুখীন হতে হয়েছে, যেখানে প্রায় মৃত্যুকে খুব কাছের থেকে আমি দেখতে পেয়েছি। কিন্তু যতই তাড়াহুড়ো হোক না কেন, আমি এই ভুলগুলো কিভাবে করলাম? ধীরে ধীরে পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে, তাতে এখানেই বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটতে খুব বেশি সময় নেবে না। চারিদিকের প্রকৃতিকে ঘনায়মান কালো মেঘ শীতের চাদরের মতো ঘিরে ধরেছে। ধীরে ধীরে চারপাশের পরিবেশ তার ভয়ঙ্কর রূপের দিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে যুক্ত হলো ঝোড়ো হাওয়া। ততক্ষণে মাঝি আর একটুও দাঁড় বেয়ে নৌকার সামনের দিকে এগোতে পারছে না। তীব্র ঝোড়ো হাওয়ায় নৌকা এবং ডিঙি সমান তালে ডানে বায়ে দুলছে। নদীতে তখন সে কি ঝড়, ভয়ে মাঝি প্রায় কুঁকড়ে যাওয়ার মতো অবস্থা। এদিকে নৌকা এবং ডিঙি এত জোরে জোরে দুলছে যে সেখানে বসে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। মাঝি দাঁড় ছেড়ে দিয়ে নৌকার দুটো অংশ শক্ত করে ধরে রেখেছে। তার চোখে মুখে জমের হাতছানি, এই বুঝি তার প্রাণটা নিয়ে গেল কেউ। মাঝি গলা ঝেড়ে চেঁচিয়ে ডাকছে কারো সহায়তা পাওয়ার জন্য, কিন্তু শুনশান এ জলধারার দূর দূরান্ত অবধি কোনো প্রাণের স্পন্দন যেন উকি মারতে চাইছে না। মাঝি নৌকার সাথে ডিঙির সংযোগ সূত্রটুকু ছিন্ন করে পালিয়ে যেতে চাইছে, কিন্তু তরঙ্গের ভয়ঙ্কর দোলাচলে সে নৌকার সাথে তার হস্তবন্ধন কিছুতে মুক্ত করতে পারছে না। আমি তাকে যথাসম্ভব সাহস যোগাচ্ছি, যাতে সে সাহস যোগাতে পারে নিজের মধ্যে, কিন্তু তাতে বিশেষ কোনো ফল লাভ হলো না। নৌকায় সামান্য আলো জ্বালানোর উপাদানটুকুও উপস্থিত নেই।
এমন অবস্থায় মস্তিষ্কের সাথে বুদ্ধি নারীরও বোধহয় ছেদ ঘটেছে। কি করব মাথায় আসছে না কিছুই। আমি ভুলে গিয়েছি যে কাপালিক আমায় বিপদের থেকে বাঁচার উপায় সাথেই দিয়েছেন। ভাবছি কি করি, হঠাৎ বিদ্যুৎ গতিতে মাথায় এসে গেল আমি তো মরা নিয়ে নদীর জলে ভাসার আগে গাত্রবন্ধন করিনি। হায় ভগবান, আমার দোষে কি তাহলে আর একটা প্রাণ হারিয়ে যাবে? না না, এ তো হতে দেওয়া যাবে না। আমায় যত দ্রুত সম্ভব গাত্রবন্ধন করে নিতে হবে, নয়তো এই অপ্রাকৃতিক ঘটনা থেকে কিছুতেই মুক্তি মিলবে না। কিন্তু মাটি কোথায় পাবো আমি এই মাঝ নদীতে? এদিকে মরা যেন ধীরে ধীরে আরো ভারী হয়ে চলেছে। ডিঙিটা যেন মরার ভারে জলের ভেতরে চলে যাচ্ছে। পুটলির মধ্যে হাত দিয়ে খুঁজছি সেখানে কিছু আছে কিনা যা দ্বারা আমি মন্ত্রবন্ধন করব। তখনই আমার হাতে বাঁধলো কাপালিকের দেয়া সেই পঞ্চগব্য। ঈশ্বরকে সাক্ষী রেখে সেই কাপালিককে স্মরণ করে ওনার দেওয়া পঞ্চগব্য আমি কপালে ছুঁয়ে তিলক কেটে নিলাম। মুহূর্তেই যেন প্রকৃতির বদল ঘটে গেল চোখের সামনে। এমন বিরূপ আবহাওয়া, নদীর বুকে ওঠা ভয়ঙ্কর ঢেউয়ের তাণ্ডব যেন নিমেষে স্বাভাবিক হয়ে গেল। কিছুক্ষণ আগে যে প্রকৃতি রুদ্র তাণ্ডব করছিল, ক্ষণ বিলম্বে তা যেন মা সন্তোষীর মতো সদা শান্ত হয়ে গিয়েছে। মাঝি বলল, কি হলো এটা সাধু বাবা? মুহূর্তে কি করে সব এমন শান্ত হয়ে গেল? ভগবান সহায় আছে আমাদের। সেই ছোট থেকে বাবার সাথে নৌকা নিয়ে যাত্রী পার করি, কিন্তু কোনোদিনও এমন কাণ্ড চোখে দেখিনি। শুনেছি এমন হয়, আজ বাস্তব দেখলুম। অবশেষে বাকিটা পথ নির্ঝঞ্ঝাটে পার হলাম। ওপারে পৌঁছে দেখি বেশ কিছু লোক নদীর ঘাটে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। বোধহয় মুকুজ্জে বাড়ির সদস্য তারা। ঘাটে নৌকা ভিড়াতেই সবাই প্রায় হুমড়ি খেয়ে এসে পড়ল নৌকার ওপর। তাদের মধ্যে একজন বলল, ঠিকই ধরেছিলাম, ছোট কর্তার আসতে তো কোনোদিনও এত দেরি হয় না। নিশ্চয়ই ডাকাতের কবলে পড়েছিল, তাই অকালে প্রাণটা হারালো। এবার গিন্নিমাকে কি বলে জবাব দেবে সবাই? হ্যাঁ, হিন্দু মতে সব দেহ দাহ করা মহাপুণ্যের কাজ। এমন অবস্থায় পড়ে গেলে কখনো দাহ কাজ সম্পন্ন না করে আসতে নেই। তাই সবার সাথে গেলাম। দাহ সম্পন্ন হয়ে ফিরছি। গভীর রাত তখন। বেশ খানিকটা দূরে এসে দেখতে পেলাম সেই কাপালিক দাঁড়িয়ে আছে। বললে, তোকে বলেছিলাম কাজটি করতে পারলে তোকে উপনৌকন হিসাবে ছদ্মবেশ নেওয়া শিখিয়ে দেবো। সে কথা রাখতেই আমি এখানে এসেছি। আয়, আমার সাথে আয়। আমি কাপালিকের পেছন পেছন একটি ঘন জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। জঙ্গলে গাছপালার ঘনত্ব এতই বেশি যে সেখান থেকে ফিরে আসতে গেলে দৃষ্টিভ্রম নিশ্চিত। প্রায় গভীর জঙ্গলে প্রবেশ করার পর দেখি একটা শবদেহ সেখানে শোয়ানো আছে। কিছু নরকঙ্কালের মুন্ডু এবং তার পাশে একটি মশাল জ্বালিয়ে রাখা। এমন আয়োজনে মনে যে খুশির খই ফুটছে না তা বললে ভুল হবে। অমন তরুণ বয়সে এমন আয়োজন সত্যি খুব রোমাঞ্চকর ছিল, কিন্তু তার ভয়াবহতা যে কত ভয়ঙ্কর হতে পারে তা কি আর জানতাম। তখন আমার তন্ত্রমন্ত্র জগতে অত বেশি জানাশোনা ছিল না। যাই করছি নেহাত অধিক উত্তেজনা আর আগ্রহের বশেই করছি। তাই পদে পদে বিপদ আমাকেও ছাড়েনি। আমাকে বসিয়ে সেই কাপালিক নরমুণ্ড দ্বারা আমার চারপাশে আবৃত করে দিল। আমার কপালে ওনার বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে কিছু মন্ত্র বলল যা আমি ঠিক বুঝতে পারলাম না। তারপর আমায় শেখালেন
কিভাবে মৃত মানুষের শরীর দিয়ে ছদ্মবেশ ধরা যায়। এর আলাদা মন্ত্র আছে। একটি মন্ত্র 31 বার জপ করে মৃতদেহটির ব্রহ্মতালু এবং কপালের মধ্যমণি স্পর্শ করে অন্য হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা নিজের কপালের মধ্যমণি এবং ব্রহ্মতালু স্পর্শ করে 9 বার শরীর ধারণের মন্ত্রটি জপ করতে হয়। তারপর ধীরে ধীরে পরিণত হয় সেই ছদ্মবেশে। কিন্তু অতটাও সহজ নয় যতটা ভাবছ। বিশ্লেষণে মনে হচ্ছে খুব সহজ এবং ছোট, কিন্তু কার্যে তা অনেক দূর অবধি প্রশস্ত। যাই হোক, আমায় সমস্তটা বুঝিয়ে দেওয়ার পর কাপালিক বলল, শোন, ছদ্মবেশ যখন ধারণ করবি তখন কিন্তু খুব সাবধান। ছদ্মবেশে থাকা অবস্থায় তোর স্থূল দেহ যদি কেউ স্পর্শ করে ফেলে তাহলে কিন্তু তুই আর কোনোদিনও ওই স্থূল দেহে ফিরে যেতে পারবি না। তাই যখনই ছদ্মবেশ ধারণ করিস না কেন, নিজের স্থূল দেহটাকে খুব গোপনীয় এবং সুরক্ষিত জায়গায় রাখবি, যাতে কোনো অবস্থাতেই তুই সেই দেহে ফিরে আসার আগে পর্যন্ত কেউ স্পর্শ তো দূর, খুঁজে যেন না পায়। ছদ্মবেশ নিতে গেলে অতি উচ্চ মর্গের সাধক হতে হয়। যদিও তোর এখনো সেই যোগ্যতা হয়নি, কিন্তু কথা যখন দিয়েছি তখন তার মূল্য আমি রাখব। এই তো গেল তুই কিভাবে দেহের মধ্যে প্রবেশ করবি, এবার তুই কিভাবে। ওনার কথা শেষ হওয়ার আগেই আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আপনি যেমন বলেছেন তেমনই হবে। আমি আপনার কাছে অতি কৃতজ্ঞ যে আপনি আমাকে এমন অবিশ্বাস্য কিছু শেখালেন। ধন্য, আপনি ধন্য। শেষ তো করতে দিলি না আমায়, তবে দেখিস বিপদ যেন না আসে। আর অবশ্যই যদি কোনো বিপদে পড়িস তাহলে মাতু পাগলিকে স্মরণ করিস। আশা রাখি সে তোকে বিপদ থেকে রক্ষা করবে। যা, এবার তোর গন্তব্য যেখানে যাওয়ার সেখানেই যা। আমি সেই স্থান থেকে প্রস্থান করলাম আবার অজানার উদ্দেশ্যে। মনের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি এই বিদ্যা শিখে তখন কি পরিমাণে উৎফুল্ল বোধ করছি। একাগ্র চিত্তে অপেক্ষা করছি সেই মুহূর্ত, সেই ক্ষণের, যেই সময় আমি নিজে থেকে এই প্রক্রিয়ার প্রয়োগ করতে পারবো। কিন্তু সে অপেক্ষার দিন এতটাই বর্ধিত হয়ে গেল যে আমি ধীরে ধীরে নানাবিধ কর্মের সাথে যুক্ত হতে হতে এক প্রকার ভুলেই গেছিলাম আমার এই অপার্থিব ক্ষমতার কথা। তারানাথ চুপ করল। তার চোখের দিকে তাকাতে এখন কেন জানি না রীতিমতো ভয় করছে, কিন্তু তার চাহনিতে কিন্তু অর্জিত ক্ষমতা বা প্রাপ্তির কোনো দীপ্ততা চোখে পড়ল না। কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, তাহলে কি আপনি সে ক্ষমতা প্রয়োগ করার সুযোগ কোনোদিনও পাননি? আর আপনি তো এমনি এত শ্মশানে মশানে থাকতেন, তা এর মধ্যে এমন কোনো মৃতদেহ পেলেন না যার সঙ্গে আপনি এই শক্তি প্রয়োগ করে দেখতে পারেন? তারানাথ নিঃশব্দে মাথা নাড়ল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মৃতদেহ হলেই হবে না। সেই দেহে বিশেষ কিছু লক্ষণ না থাকলে তার শরীর ব্যবহার করা সম্ভব নয়। যেমন মৃতদেহের 2 পায়ের বুড়ো আঙুলের সাথে তার পাশের আঙুলটির উচ্চতা বড় হতে হবে, চিবুকে কিঞ্চিত ভাঁজ আছে কিনা নজর রাখতে হবে, এবং বিশেষ করে তার মধ্যে ভৈরব বা ভৈরবী হওয়ার লক্ষণ বর্তমান থাকতে হবে। এ মোটেই সহজ কাজ নয়। তবে আমার সাথে যে ঘটনা ঘটেছিল সেই অভিজ্ঞতার কথা মনে পড়লে আজও একান্তে শরীরের ভেতরটা কেঁপে ওঠে। ওয়াইরাগাছি নামক একটি হল্ট স্টেশন থেকে এক ভক্তের বাড়িতে ব্রাহ্মণ ভোজন করে ফিরছি। আকাশে সেদিন সকাল থেকেই বেজায় মেঘ জমে গেছে। বৃষ্টি হওয়ার আগে যেমন এলোপাথারি ঠান্ডা হাওয়া বয়ে আসে, তেমনটাই চলছে প্রায় ঘন্টা 2 ধরে। মূল রাস্তা পর্যন্ত একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কথা বলতে বলতে এলাম। তারপর সে আলাদা হয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে চলে গেল। আমাকেও সাধলো, কিন্তু অতিথি সেজে এক বাড়ির থেকে সবে মাত্র বেরিয়ে এলাম
তখন কি আর চক্ষু লজ্জা ত্যাগ করে আবার অন্য বাড়িতে যাওয়া যায়? অগত্যা কিছু দূর হেঁটে একটা মোটা বট গাছ দেখে সেখানেই পুটলি পেতে বসে পড়লাম। আকাশ দেখলে মনে হয় কোনো এক বিশেষ সময়কে তলিয়ে দেওয়ার জন্য পরমেশ্বর কোনো রকমে বৃষ্টিটা আটকে রেখেছেন। মিনিট 10 কাটতে না কাটতেই শুরু হলো গুড়ি গুড়ি ছাগল তাড়ানো বৃষ্টি। এমন সময় লক্ষ্য করলাম গুটি কয়েক যুবক ছেলে একটি মরার খাটুলি কাঁধে বাঁধিয়ে দ্রুত গতিতে এই বটগাছের দিকে এগিয়ে আসছে। বুঝলাম এই গাছের ছাউনিকেই গন্তব্য বানানোর জন্য তাদের এই ব্যস্ততা। আমি উঠে দাঁড়িয়ে তাদের জায়গা করে দিলাম। খাটুলি নামিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, দূর দূর, এ লক্ষ্মীর মেয়ে মরেও শান্তি দিল না। হ্যাঁ, এবার কাঠ পাওয়া যাবে বলতো? কাপড়টা সরিয়ে দেখ তো, দাটা আনা হয়েছে কিনা, নাকি আবার ব্যস্ততায় ফেলে আসলাম কে জানে। আরে অসুবিধা নেই, পাশের চালায় কাঠ থাকে, ও একটু কেটে ছেটে ঠিক করে নিতে হয়, ও কোনো ব্যাপার না। প্রথম ছেলেটি গিয়ে মরার পায়ের কাছের থেকে সাদা কাপড়টি তুলে বলল, হ্যাঁ হ্যাঁ, দা আছে এখানে। বলে আবার কাপড়টা উপরে টেনে দিল ঠিকই, কিন্তু মৃতদেহের দুটি পায়ের পাতা সে অযত্নে ঢাকা পড়ল না, এবং একই সঙ্গে আমার বিস্মিত চোখ আটকে গেল সেই পায়ের আঙুলে। কাপালিকের কথা মতো এই মৃতের বুড়ো আঙুলের থেকে তার পাশের আঙুল দুটি অপেক্ষাকৃত বড়। তৎক্ষণাৎ আমার মাথায় বদবুদ্ধিটা জেগে উঠল। মনে মনে সংকল্প করলাম, যেভাবেই হোক আমি এই মৃতের দেহে বাদ বাকি চিহ্নগুলি বর্তমান আছে কিনা একবার মিলিয়ে দেখবই। বৃষ্টির পরিমাণ তখন বেড়েছে। সব যাত্রীদের মুখেই শুনলাম শ্মশান এখান থেকে বেশি দূর নয়, আর মিনিট 5 চোট পায়ে হাঁটলেই সেখানে পৌঁছানো যাবে। বৃষ্টি ছ্যাঁক দিল আরো ঘন্টাখানেক বাদে। ছেলের দল খাটুলি কাঁধে বাঁধিয়ে হরি নাম করতে করতে বেরিয়ে পড়ল। আমিও খানিক বিলম্ব করে পিছু নিলাম। শ্মশানে অনেক ঘুরেছি জীবনে, কিন্তু এই পায়রাগাছি শ্মশানের পরিবেশ আমার জীবনে ফেলে আসা ভয়ঙ্কর প্রেক্ষাপটগুলির মধ্যে অন্যতমভাবে স্থান করে নিল। মনে হলো জঙ্গলের মাঝে একটি স্থান পরিষ্কার করে গ্রামের মানুষের অন্তিম সংস্কারের জন্য একটু জায়গা তৈরি করা হয়েছে। পাশে অসহায়ের মতো পড়ে আছে একটা সুতোর মতো মরা নদী। আমি অপেক্ষাকৃত ঘন একটি জঙ্গলের আড়ালে একটা উঁচু টিলা মতো জায়গায় বসে ওদের কাজকর্ম দেখতে লাগলাম। মরা পোড়ানোর আগে কিছু প্রাথমিক আচার সারতে হয়, সেখানেও মিনিট 30 সময় লাগে। আমি ঠিক করেছি ওই সময়টুকুর মধ্যেই সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করে নেব। মরার কাছে একজনকে রেখে বাকি ছেলের দল পাশের একটি ছোট্ট চালা ঘরে ঢুকল। সেখানে কয়েকটা মোটা মোটা কাঠের গুঁড়ি পড়ে রয়েছে, তার থেকে চেলা কাঠ বের করে চিতা বানানোর প্রস্তুতি চলছে। চারিদিকটা এমনভাবে অন্ধকার হয়ে এসেছে যে সময়ের আঁচ পাওয়া যাচ্ছে না। হঠাৎ বৃষ্টি এলো আবার মুষলধারে। সব যাত্রীর দলের মধ্যে থেকে একজন বলে উঠল, ওরে অমল, ভিতরে চলি আয়, বাইরে দাঁড়িয়ে ভিজবি নাকি? মরা পাহারা দেওয়ার ছেলেটা মাথার উপরে 2 হাত দিয়ে ছুটে চলে গেল চালার নিচে। কথায় আছে না, মন থেকে যদি কিছু চাওয়া হয় তাহলে যেভাবেই হোক একটা না একটা সুযোগ তার হাতে আসবেই সেই ইচ্ছেটাকে পূরণ করার। শুধু সেই মুহূর্তের সঠিক ব্যবহারটা খুব প্রয়োজন। ক্ষমতা পরকের মোহ আমায় তখন আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে। কোথার থেকে এমন অমানসিক শক্তি পেলাম জানি না। মনে হলো আমি এখন যদি মরার কাছে গিয়ে দাঁড়াই তাহলে আমায় ওরা কেউ দেখতে পারবে না। পা টিপে টিপে জঙ্গল থেকে বেরিয়ে খাটুলির দিকে এগোচ্ছি। মাটি ছেদ করে দেওয়া বৃষ্টির সাথে তখন যুক্ত হয়েছে ঝোড়ো হাওয়া।
যে স্থানে মরাটিকে রাখা আছে চালাঘর থেকে সেটাকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। ওই যে আগেই বললাম, দেখলে মনে হয় শুধু মরা পোড়ানোর জন্যই এই জায়গাটি পরিষ্কার করা হয়েছে। আশেপাশের ঘাসের উচ্চতা আমার মাথা ছাড়িয়ে আরো 1 হাত। লক্ষণ প্রতিলক্ষণ এই সমস্ত কিছুর উপরেই তন্ত্রশাস্ত্র নির্ভর করে। মনের উন্মাদনা তখন এই পর্যায়ে পৌঁছিয়ে গেছে যে মৃতের দেহের লক্ষণ পর্যবেক্ষণ করে আমার সমস্ত কার্য সম্পন্ন করতে খুব বেশি সময় লাগলো না। এবার আমি আর পূর্বের জঙ্গলে ফিরলাম না। খানিকটা সংযত হয়ে পায়ে হেঁটে একটা নিরাপদ জায়গা বুঝে দৌড় লাগালাম আরো একটু ঘন জঙ্গলের দিকে। শরীরের ভেতরে কিন্তু তখন থেকেই একটা অস্বস্তি বোধ করছি। মাথার শিরা দপদপ করে কাঁপতে শুরু করলো হঠাৎ। মধুসুন্দরী দেবী প্রথমবার যখন আমার সামনে উপস্থিত হয়েছিল তখন ঠিক এমন শারীরিক অস্থিরতা অনুভব করেছিলাম। বুঝতে পারলাম খুব শীঘ্রই চেতনা হারাবো আমি। চোখ খুলে দেখি আমি পড়ে আছি সেই নির্দিষ্ট স্থানে। আমার দেহের ভেতরে প্রাণের সঞ্চার নেই, অর্থাৎ আমি সূক্ষ্ম দেহে প্রবেশ করেছি এবং ঠিক আমার সামনে নিথর হয়ে পড়ে আছে আমারই স্থূল দেহ। নিজের মনে বিশ্বাস করতে পারলাম না যে আমি এই কার্যে সফল হয়েছি। তবে নিম্ন সাধনার সঙ্গে যে চিন্তা ভাবনাও নিম্নবর্তিত হয় তা জানা ছিল না। ঠিক করলাম তাদের একটু ভয় দেখাবো, কিন্তু সেটা করতে গিয়েই হলো বিপত্তি। পরিকল্পনা মাফিক সেই চালাঘর সম্মুখিত জঙ্গল থেকে বেরোনো মাত্রই ছেলের দলের দৃষ্টি পড়ল আমার দিকে। তাদের মধ্যে একজন বলল, ওই 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 দেখ, লক্ষ্মীর মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, লক্ষ্মীর মেয়ে তো। ধর 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 ধর। ভয় দেখানোর পরিকল্পনা মাঠে মারা গেল, বরং কেটে রাখা চেলা কাঠ হাতে তুলে নিয়ে সব যাত্রীর দল আমায় উদ্দেশ্য করে ছুটতে শুরু করলো। আমি পড়ি কি মরি করে দৌড়াচ্ছি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। হঠাৎ মাথায় এলো কাপালিকের কথাটা। উনি বলেছিলেন, যদি সূক্ষ্ম দেহে বিরাজ করার সময় আমার পড়ে থাকা স্থূল দেহটিকে কেউ স্পর্শ করে তাহলে আমি আর সেই শরীরে ফিরে যেতে পারবো না। অগত্যা আবার ছুটতে শুরু করলাম সেই নির্দিষ্ট জায়গাটির দিকে যেখানে আমার নিথর শরীরটি পড়ে আছে। অনেক অনুমান ও মনোসংযোগের পর সেই জায়গায় পৌঁছালাম ঠিকই, কিন্তু কি করে সেই দেহে আমি আবার প্রবেশ করব সেই পদ্ধতি কাপালিক আমায় বলে দেয়নি তো। এদিকে মাঝে মাঝে বৃষ্টির শব্দ ভেদ করে ছেলেদের ক্রুদ্ধ চিৎকার আমার কানে আসছে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমারই দেহের সামনে বসে রইলাম অনেকক্ষণ। নিজের মৃত্যুর অপেক্ষা করার মতো যন্ত্রণা আর অন্য কিছুতে আছে কি? এমন সময় হঠাৎ মাথায় এলো, কাপালিক তো এটাও বলেছিলেন যে কোনো প্রকার বিপদে পড়লে মাতু পাগলিকে স্মরণ করতে হবে। এক মুহূর্ত দেরি না করে চোখ বুজে মাতঙ্গিনীকে স্মরণ করতে শুরু করলাম। মা, মা তুমি আমার শেষ ভরসা। মা, আমি মৃত্যু শয্যায় অপেক্ষা করছি। মা, দয়া করে এই ধৃষ্টতা ক্ষমা করে দাও। দয়া করে এই ধৃষ্টতা ক্ষমা করে আমায় রক্ষা করো। মা, আমায় রক্ষা করো। আমাকে আমার শরীর ফিরিয়ে দাও। মা, আমাকে আমার দেহ ফিরিয়ে দাও। মা, আমাকে আমার দেহ ফিরিয়ে দাও। মাতু পাগলি যে এই নিম্নতন্ত্রের এক উচ্চ মার্গের সাধিকা, সেদিন তার প্রমাণ আরো একবার পেলাম। আমার কাতর আত্মস্বর শুনে খানিক বাদেই সে সূক্ষ্ম শরীরে আমায় দেখা দিল। বলল,
নিম্নতন্ত্র শিখতে গেছো? পোড়ার মুখ, এই পেছনে ঘুরে দেখবি না বলছি, পেছনে ফিরে একবারও দেখবি নে, ভয় পাবি। যা বলছি মন দিয়ে শোন। যেদিন তোকে দেখেছি সেদিনই বলে দিয়েছিলাম, ক্ষমতার লোভে সাধনার পথে হাঁটতে যাস না, অকালে মারা পড়বি। ভালোভাবে শোন, তোর হাতে সময় খুব কম। তোর স্থূল শরীরের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে মন দিয়ে 9 বার শরীর ধারণের মন্ত্র জপ কর, তাহলে আবার নিজের দেহে ফিরে আসবি। সেদিন তো কাপালিক তোকে দেহ ধারণের প্রক্রিয়াও বলতে গেছিল, শুনিসনি কেন? তুই শুনিসনি কেন? কিন্তু ওই যে তোর মোহ, এই মোহের বশবর্তী হয়ে পুরো কথাটা পর্যন্ত শুনিসনি। তোকে আর কিছু বলবো না, কারণ তুই সোনার ছেলেই নোস। তবে এই নিম্নতন্ত্রের ধারে পাশে তোকে যদি আর আমি দেখেছি, নিচে গলা টিপে মারবো। এবার যা যা। এই কথা বলে মাতু পাগলি অন্তর্ধান হলেন। আমি দ্রুত তার বলে যাওয়া কথা অনুযায়ী আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি চেপে ধরে শুরু করলাম বীজ মন্ত্র পাঠ। তারপর আর কিছু মনে নেই আমার। যখন চোখ খুললাম তখন চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টির দাপট একটু কমেছে। পাশে হাতড়ে দেখি মৃত শরীরটি আমার পাশেই পাথরের মতো হয়ে পড়ে রয়েছে। বুঝতে পারলাম সব যাত্রীরা দেহটিকে তখনও খুঁজে পায়নি, কিন্তু তখন অন্ধকারকে তোয়াক্কা না করে অপরিচিত জঙ্গল ভেদ করার শক্তি আমার শরীরে অবশিষ্ট নেই। অগত্যা সেখানে বসেই রাতটা কাটিয়ে দিলাম। সে কি ভয়ানক রাত! বৃষ্টি সম্পূর্ণ ধরে যেতেই আশেপাশে অসংখ্য সবজে চোখ যেন ভাটার মতো জ্বলে উঠল। হাতের কাছে যা পাই তাই ছুঁড়ে মারি সেই চোখের দিক নির্দেশ করে। এক কথায় সেই রাতে শেয়ালের থেকে মৃতদেহকে রক্ষা করাই ছিল আমার একমাত্র কাজ। ভোরের আলো ফুটতে না ফুটতেই দূরের থেকে গুঞ্জন কানে ভেসে এলো। বুঝতে পারলাম এই দেহটিকে খোঁজার জন্য এখন সেই ছেলের দল গ্রামের আরো লোকজনকে নিয়ে এসেছে। আমি সেই গুঞ্জন লক্ষ্য করে এগিয়ে গেলাম। অবশেষে জঙ্গলের কোন ফাঁকের থেকে একজন আমায় দেখতে পেয়ে হাঁক দিল, ও সাধুজি, এদিকে কোনো মেয়েকে আসতে দেখেছেন নাকি? আমি চেহারা বিস্মিত করে তাদের সামনে গিয়ে বললাম, আমি তো গ্রামের দিকেই যাচ্ছিলাম এই খবরটা দিতে। ওই দিকে দেখলাম একটা মেয়ে মনে পড়ে আছে, তোমরা এসো তো আমার সাথে। তাদের মৃতদেহ দেখিয়ে দিয়ে অতি সংক্ষেপে তাদের বুঝিয়ে দিলাম আমি এদিকে এসেছিলাম আস্তানা বানানোর জায়গা দেখতে। তখন আমার চোখ পড়ে দেহটির দিকে। বলতে গেলে তখন আমার কিছু একটা বুঝিয়ে সেখানের থেকে পালাতে পারলে বাঁচি। ঠিক ভুল সত্যি মিথ্যের বিচার তাদের উপরে ছেড়ে দিয়ে আবার পাড়ি দিলাম অজানার উদ্দেশ্যে।